আমার ক্যানভাসে আজকে কোন তারকা সেটা আপনাদের জানাবো, কিন্তু তার আগে আপনাদের কিছু হিন্ট দিই। আজকে আমার যিনি অতিথি, তার শুরুটা হয়েছিল সেই 3 বছর বয়স থেকে। ওইটুকুনি ছোট্ট বাচ্চাই শিখে গিয়েছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের সমীকরণ। শুধু তাই নয়, আসলে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো শিল্পী থাকেন যারা গড গিফটেড, যারা ছোটবেলা থেকে শিল্পী হয়ে তাদের জীবন এগিয়ে নিয়ে যাবেন বলেই জন্মান। আমার আজকের অতিথি কিন্তু ঠিক সেরকমই একজন। এখনো ব্যাপারটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। যদি বলি একটা গানের ছোট্ট কলি, তাহলে কিন্তু আপনারা এক্ষুনি বুঝে যাবেন আমার আজকের অতিথি কে। তোমায় ছাড়া ঘুম আসে না মা। বুঝে গেছেন? আমার আজকের অতিথি ঝিলিক, সেই ছোট্ট ঝিলিক, কিন্তু এখন আর সে ছোট নেই। তিথি বসু। তিথি, ওয়েলকাম টু আজকাল টক। থ্যাংক ইউ সো মাচ। কবে থেকে প্ল্যান? অনেক দিন থেকে প্ল্যান। কিন্তু জানো তো, এই যে গানের কলিটা শোনা মাত্রই, এটা শুরু হয়েছিল কবে বলো? 2009। মানে ওই সময়টা টেলিকাস্ট টাইমটা ছিল সন্ধেবেলা, হ্যাঁ, রাত 8টা থেকে 8:30। ওই সময় যে যার কাজ ফেলে বাড়িতে এসে পুরো পাড়া নিস্তব্ধ থাকতো, শুধু চতুর্দিক থেকে এই গানটাই ভেসে আসতো। আর এই গানটা যখন কানে যেত, যারা বাইরে ছিল তারাও বাড়ির ভিতরে ঢুকে যেত। অদ্ভুত ম্যাজিক কিন্তু পুরো ব্যাপারটা। কিন্তু তোমার জার্নিটা, যেটা আমি বললাম, অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছিল। মানে এটাতে তো তোমার ইচ্ছে ছিল না, নিশ্চয়ই তোমার বাবা মার ইচ্ছে ছিল। কি বলতো, যে সময় থেকে কাজ করছি তখন ইচ্ছা অনিচ্ছা তো কিছুই তেমন, কি 3-4 বছরের মেয়ে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ডান্সার আমি, মানে ছোটবেলা থেকে মা যেহেতু নাচ করতো, মেয়ে হয়েছে মেয়েকে নাচ শেখাবে, এই জিনিসটা, এই নাচ থেকেই হঠাৎ করে, যেহেতু ছোটবেলা থেকে খুব স্মার্ট আমি, মানে সবার সাথে কথা বলি, অত ভয় পাই না, ক্যামেরা দেখেও কখনো ভয় পাইনি অ্যাজ এ চাইল্ড। তো সেখান থেকে ওই ডান্সের কোনো একটা প্রোগ্রাম, পুজোর সময় বা কিছু একটা সময় মা নাচ তুলিয়ে দিয়েছে, গেছি ডান্স করতে। হ্যাঁ, মানে আমি ছোট থেকে নাচতে খুব ভালোবাসি, বুঝলে তো। তো সেখান থেকেই একজনের সাথে আলাপ হয়, উনি বলেন আপনার মেয়ে কি শুটিং করতে ইন্টারেস্টেড, ও খুব স্মার্ট, ওকে মানাবে, এরকম কিছু বলে। তো আমার মায়ের মানে আমি জন্মানোর পর থেকেই এটাই ইচ্ছা যে ও কিছুটা করবো, খুব নাম হবে। আমার বাবা চাইতো সানিয়া মির্জার মতো টেনিস খেলবে, মা ভাবতো কিছু একটা ভালো হবে। আমার দাদু বলতো, মানে মায়ের বাবা, যে দিদি ভাই বড় হয়ে বিপাশা বাসুর মতো হবে, মানে যেহেতু ও বাঙালি, মানে উনিও বাঙালি আর কি। এবার সেখান থেকে দাঁড়িয়ে যখন শুটিং বললো, বাবা মা ভয় পেয়েছিল ইনিশিয়ালি, তারপরে নিয়ে গেছে সাহস করে আমাকে, সেটা ছিল পুলিশ ফাইল। ওই পুলিশ ফাইল থেকেই আমার জার্নি শুরু। তখন তোমার বয়স কত? ওই 3 বছর, তারপরে ফিল্মে আসা আর কি। এই যে ফিল্মে আসার ব্যাপারটা, মানে এমন কোন সেলিব্রিটি নেই যার তুমি ছেলে বা মেয়ে হয়েছো। মানে এই বাবা মাদের সঙ্গে তো এখন দেখা হয় তোমার, মানে ওই সময়টাতে একটু একটু বুঝতে শিখেছো পুরো ব্যাপারটা নাকি? না, মানে বুঝতে, মানে শুটিং হচ্ছে, আমাকে বলছে ফাইটিং সিন হচ্ছে, আমাকে এখনো তোমরা যদি বন্ধু সিনেমার কিছু সিকোয়েন্স দেখো, বন্ধু সিনেমায় বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েছিলে তুমি। তো সেখানে দেখবে অনেক ফাইটিং সিন হচ্ছে, বুম্বাদা আমাকে কোলে নিয়ে মারপিট করছে, কিন্তু আমি হাসছি। মানে তখন আমি অতটা সিরিয়াস না, অতটা জানি না, আমাকে বলছে যে মারপিট হচ্ছে, আমার হাসি পাচ্ছে, আমি বাচ্চা, আমি হেসে দিচ্ছি। তো তখনও যে খুব বুঝতাম তা না। তুমি বুঝতে শিখলে কখন? মানে আমার মধ্যে যে অভিনেত্রীর গুণটা আছে, বা অভিনয়টাই আমার পথ চলা হবে, এটা কবে বুঝলে? অভিনয়টাই যে আমার পথ চলা হবে, এটা মানে করতে করতে এখন মনে হয় এটার সাথে এখন যা করছি সেটা। বাট যদি বলো বুঝলাম কবে, আমি বলবো ওই যখন মা সিরিয়াল শুরু হলো, তারপর থেকে ইভেনচুয়ালি সিরিয়াস সিনে হাসাহাসি বন্ধ করে দেওয়া। ওই সিরিয়ালের শুরুতেও মনে আছে হিরাম্মা মারপিট হয়তো করছে আমার সাথে, সেখানে সিনে উঠে অনেকবার কাট করেছে ডিরেক্টর, আমি হাসছি বলে, কিন্তু সেগুলো ঠিক করা যায় না। বাট আস্তে আস্তে ইভেনচুয়ালি করতে করতে সিনিয়র অ্যাক্টরসদের থেকে শিখে শিখে, ডিরেক্টর ছিল, সবাই মিলে করতে করতে আই থিঙ্ক তারপরে ব্যাপারটা চলে এসেছে, অভিনয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর নাচ, দেখো নাচ শিখতাম তো, নাচও একটা কিন্তু অভিনয়েরই পার্ট। নাচ থেকে অনেকে অভিনয় করে, অনেকে অভিনয় থেকে নাচে যায়। তো সেইটা একটা জিনিস, ছোট থেকে ওই এক্সপ্রেশনগুলো হয়তো ভালো ছিল, কারণ অভিনয় কখনো শিখিনি। এই যে সবাই বলতো যে তুমি খুব ভালো অভিনয় করো, খুব ভালো অভিনয় করো, বিশ্বাস করো আমি এখনো বলছি, আমার আজকের দিনেও দাঁড়িয়ে যখন আমি কখনো কোনো এপিসোড দেখি মা সিরিয়ালের, আমার মনে হয় আমি তো বেটার করতে পারতাম। সেই সময় অতটা বুঝতাম না, তবে মানুষ যখন বলছে ভালো, হয়তো কিছু ভালো করেছি, এটাই আর কি। এই যে ধরো মা সিরিয়ালটা শুরু হলো, ওই সময় তোমার কত, 7-8 বছর বয়স? 9 বছর 9 বছর বয়স।
মোটামুটি তখন তুমি বুঝতে পেরেছো ফ্লোর কি, কিভাবে তোমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তখন তুমি সেই ব্যাপারটাই পটু? হ্যাঁ, ফ্লোর বা ক্যামেরার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, বা এই যে ডিরেক্টর অ্যাকশন বললে যে নিজেদের সিন শুরু করতে হয়, এই সব নিয়ে প্রবলেম ছিল না, সবই ঠিক ছিল, শুধু অভিনয়টা হয়তো একটু এদিক ওদিক হতো কখনো, কারণ মানে রিঅ্যাকশন বুঝতাম না। রিটেক হতো? হ্যাঁ, শুরু দিকে এত বড় বড় ডায়লগ থাকতো, অত দক্ষ ছিলাম না তখন, তারপরে ঠিক হয়ে গেছিল। কিন্তু ভাবুন, আমরা যখন সিরিয়ালটা দেখতাম তখন কেউ বুঝতে পারতাম যে এই মেয়েটি কোথায় এত বড় বড় ডায়লগ মুখস্থ করছে এবং ওর বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিভাবে সবটাকে ও অ্যাডপ্ট করে নিয়েছে। এটা কিন্তু একজন ভালো অভিনেত্রী, মানে জাত অভিনেত্রীর গুণ বলে আমার মনে হয়। এই যে ধরো তুমি অভিনয়ে এলে, কিন্তু তোমার তো একটা নিজস্ব একটা ইচ্ছাও ব্যাপারটা থাকে, অভিনেত্রী না হলে তুমি কি হবে ঠিক করেছিলে? আমার বাবা মা খুব হাসবে না শুনলে। অ্যাকচুয়ালি আমার অভিনয় করতে করতেই যখন বড় হয় বাচ্চারা, ওই 8-10 বছর বয়স, তখন একটা ইচ্ছা শুরু হয়, আমি এটা হতে চাই, ওটা হতে চাই। আমার মনে হয়েছিল আমি এয়ার হোস্টেস হতে চাই। আমি সত্যি বলছি, আমি যদি জীবনে অ্যাক্ট্রেস না হতাম বা এই প্রফেশনেই না থাকতাম, শোবিজ যাকে বলে, তাহলে আমি হয়তো এয়ার হোস্টেস হতাম, ইন্টারন্যাশনাল ফ্লাই করতাম। মানে আমার একটু ওরকম লাইফস্টাইলের খুব ইচ্ছে ছিল যে আমি সবসময় ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমি ঘুরে বেড়াবো, বিদেশে ঘুরবো, একটু এখানে আসবো মাঝে মাঝে, আবার বাইরে চলে যাবো। তো সেটা এমন নয় অনেক পড়াশোনা করে চাকরি পেয়ে যেতাম। তো এয়ার হোস্টেসটা আমার ভালো লাগতো, ওদের প্রফেশনটা আমার এখনো খুব ভালো লাগে, কিন্তু আমার হওয়ার নয় হয়তো। এই শুটিং এর প্রথম দিনটা তোমার মনে পড়ে? মানে ওই 3 বছর বয়সের কথা বলছি না, যখন তুমি একটু ম্যাচিওর, প্রথম দিনটার কথা মনে পড়ে? কেমন ছিল? হ্যাঁ, মা সিরিয়ালের প্রথম দিনটা খুবই মনে পড়ে। এরকমই কোন একটা অক্টোবর মাসের পুজোর সময় শুটিং শুরু হয়েছিল। আর তখন আমার কাছে এই বাচ্চা, মানে আমি তো তখন ছোট, তো খেলাধুলাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে বন্ধুরা আসবে, খেলবো, না খেলে শুটিং যেতে হবে, দুর্গাপুজোর সময় শুটিং করতে হবে। তো তারপরে পুজোর পরে আমার পার্টটা শুরু হলো। অ্যান্ড শুরু থেকেই ওই হীরাম্মার অত্যাচার, এই জিনিসগুলোই প্রথমে ছিল আর কি। হীরাম্মাকে দেখলাম, আমার মা যখন প্রথমবার হীরাম্মাকে দেখে, সোমা ব্যানার্জি মানে সোমা চক্রবর্তী, আমার মা তো মানে ওনাকে সবসময় সবাই টিভিতে দেখে এসছে যে বাবা ওনার সাথে আমার মেয়ে কাজ করবে, আর আমি তো অতটাও তখন চিনি না ওনাকে, আমি তো অত দেখে বড় হইনি। তো এই দৃশ্যগুলো মনে আছে, যেখানে প্রথম থেকে তো খুব মারপিটের দৃশ্য ছিল, আমার উপর অত্যাচার করা হচ্ছে, চুরি করছি, এর পকেট মারছি। তো এই দৃশ্যগুলো খুব ভালো করেই মনে আছে, যে খড়দা রাজবাড়ির শুটিং এর সময় আমি সত্যি পকেট মেরেছিলাম একজনের। সিন কার্ড বলছে না, তো আমাকে চুরি করতে বলছে, সত্যি একজনের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তারপর কার্ড বলেছে, তারপর দিয়েও দিয়েছি। এই জিনিসগুলো মনে পারেনি না, বোঝেনি, সেও ওই শুটের মাঝখানেই তো বুঝতে পারেনি আর কি। অনেক লোকজনের মাঝখানে শুটিং হচ্ছে, বা আমি রেল লাইনে দৌড়াচ্ছি, পেছন থেকে ট্রেন আসছে, ট্রেনটা সারপ্রাইজিংলি পাশের ট্র্যাক থেকে আসছিল, কিন্তু আমি তো তখন ছোট, আমি বুঝতে পারি না, আমি ভাবছি আমার পেছনেই ট্রেন চলে এলো। তো এই নিয়ে কান্নাকাটি, ভয়, আতঙ্ক, এই সব জিনিসগুলো টুকটাক মনে আছে। আর তখন তো তোমার স্কুলে, তুমি তখন হয়তো ক্লাস 4 বা ক্লাস 4 হবে, তো সেই সময় পড়াশোনা, এই অভিনয় করা, এই ব্যাপারটাকে কিভাবে ব্যালেন্স করতে? বন্ধুরা কি বলতো তোমাকে দেখে? মানে দুটো জিনিস হয়, আমি বলছি দুটো জিনিস হয়। অনেকে খুব প্রাউড ফিল করে যে আমার বন্ধু তাকে দেখতে পাচ্ছি টিভির পর্দায়, আবার অনেকে আবার খুব মুখ বেঁকিয়ে চলে যায়, বা বেশি বেশি একেবারে এইরকম একটা ব্যাপার থাকে। তুমি কোনটা বেশি ফেস করেছো? আমি না এই ক্ষেত্রে বলবো নেগেটিভিটিটাই বেশি পেয়েছি। মানে আমার স্কুল লাইফটা বন্ধু বান্ধব নিয়ে যে অনেক কেটেছে তা নয়, আর এই প্রফেশনটা না এখনো অনেকের কাছে একটা স্টিরিওটিপিক্যাল ভিউ আছে, যে এই প্রফেশনে যারা কাজ করে মানেই তারা খারাপ, ওদের সাথে বেশি মেশা উচিত না। তখনকার সময়টা আরো বেশি ছিল। এবার আমি জিডি বিড়লায় পড়তাম, জিডি বিড়লাতে অ্যালাউ করতো না, মানে ওখানে অ্যাটেন্ডেন্স, পড়াশোনা ইজ আ মাস্ট। ওখানে শুটিং, সেলিব্রিটি বা সিরিয়াল করছে, হোয়াট ইজ দ্যাট? সেখানে দাঁড়িয়ে স্কুল থেকে একটু প্রবলেম করতো, যেহেতু রোজ স্কুল অ্যাটেন্ড করতে পারতাম না। আর আমার বন্ধু বান্ধবদেরকে প্রথমে আসলে স্বীকারই করতাম না, আমার মা বারণ করে দিয়েছিল, কাউকে বলবি না, বলবি অন্য কেউ, সেটাই বলতাম, কিন্তু কেউ কি আর সেটা বিশ্বাস করবে? স্বাভাবিক। পরে সবাই জানতে পারলো। কিছু কিছু জুনিয়র ছিল যারা তুমি সিরিয়ালটা করো না, আবার কিছু কিছু ক্লাসমেট বলবো খুবই একটু শিলি হয়ে গেছে, বা আমাকে একটু কথা বলতো না আমার সাথে। আমি কিন্তু ভীষণ সিম্পল, জানো, আমি স্কুলেও এই একাই বসে থাকতাম, কারণ কেউ তো কথা বলতো না, এই আর কি, এরকম ভাবেই ছিল। কিন্তু তিথি ঠিক কেমন? মানে তিথি বসু, ঝিলিক নয়, তিথি বসু ঠিক কেমন? খুবই পজিটিভ, ফান লাভিং, প্রাণবন্ত, হাসাহাসি করতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, ইন্ট্রোভার্ট একদমই না, পুরোটাই এক্সট্রোভার্ট। কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পরে তোমার চারপাশের জগৎটা তো নিশ্চয়ই অনেকটা চেঞ্জ হয়ে গেছিল। আমি যে সময় থেকে কাজ করছি তখন আমি চেঞ্জটাও বুঝতাম না, কারণ আমাকে সবাই খুব ভালোভাবেই ট্রিট করতো। মানে ওই
বাচ্চা, ঝিলিক, প্যাম্পার্ড। আমি সবসময় আমার সেটে, আমি কেন, আমার সাথে আরো যারা ছিল, আয়ুষ, ভাবনা ব্যানার্জি, আমরা সবাই ভীষণ প্যাম্পার্ড ছিলাম। হ্যাঁ, চেঞ্জেস তো ডেফিনেটলি এসছে উইথ টাইম, কিন্তু ছোটবেলা থাকতে বুঝিনি, বড় হওয়ার পর একটু একটু করে বুঝতে পেরেছি। তখন মা যেত সঙ্গে সব সময়। হুম। মানে এখন যেটা হয় না, মাঝে মাঝেই অভিযোগ ওঠে যে শিশু শিল্পীদের সঙ্গে মানে ঠিকঠাক ব্যবহার করা হচ্ছে না। অনেক সময় একটু সাম্প্রতিকই দেখা গেল যে শিশুদের মলেস্টও করা হয়েছে, আমি শুনলাম। তো হ্যাঁ, তো এই জিনিসগুলো নিশ্চয়ই তুমি ফেস করোনি? কোনোদিনও না, মানে ভগবানের আশীর্বাদে আমি যে কটা বছর সিরিয়াল করেছি বা তার আগে ফিল্ম যখন করেছি, আমি কখনোই এরকম এই টাইপের কিছু ফেস করিনি। বড় হওয়ার পরে ফেস করেছি, বাট সেটা ওই মানে সিরিয়ালের লোকজন বা সিরিয়ালের ক্রিউ বা কাস্টের কারোর থেকে নয়। সেটা হয়তো পরে কোনো মিউজিক ভিডিওর কাজে আমাকে একজন ডাকলো, তিনি আমাকে একটু অন্যরকম কিছু অফার করছে, এই জিনিসগুলো আমি পরে। কিভাবে বলছে, মানে বলে কিভাবে এরা? ভীষণ ডিরেক্টলি। আমি ডিরেক্ট অফারই পেয়েছিলাম আর কি। মানে আমাকে লোভ দেখানো হয়েছিল থাইল্যান্ড ঘুরতে যাও, যে থাইল্যান্ডে শুট হবে, এতদিন তুমি বলো কদিন তুমি থাইল্যান্ডে থাকবে। আর আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করে যে আমার কাছে এটা ইম্পর্টেন্ট না যে আমি কোনো শুটের জন্য থাইল্যান্ড যাচ্ছি। আমি নিজে যেদিন যাবো আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট, কিন্তু ওই লোভে পড়েও থাইল্যান্ড যাবো তাহলে করে নি। আমি না খুব নোটিস করি, জানো তো, একটা ঘরে যখন কেউ কথা বলে, তো এরকমই একবার হয়েছিল, আমায় ডেকেছে, আমার বাড়ির সামনে ওনার অফিসে আমি গিয়েছি, উনি মিউজিক ভিডিওর কন্ট্রাক্ট করবে, ভালো কথা। একটা এরকমই একটা ঘরে অনেক লোকজন, ওই প্রডিউসার, ওনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, উনি দেখছি উনি এমন করে আমাকে দেখছে, আমি খুব অবজার্ভ করার চেষ্টা করি মানুষকে, আমার সেটা ভালো লাগেনি, তাও আমি কিছু বলিনি। তারপরে ইভেনচুয়ালি এক কথা থেকে আর এক কথা করতে 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 উনি ওনার অফার উনি আমাকে করেন, উনি ডিরেক্টলি আমাকে অফার করেন টু স্লিপ উইথ হিম, যেটাকে আমি এই ভাষাই বলবো আর কি। তো ডেফিনেটলি মানে সেখান থেকে তো বেরিয়ে এসেছি, এরকম আমি এক দুবারই ফেস করেছি। অফারটা রিজেক্ট? অফার মানে ওই মুহূর্তেই দাঁড়িয়ে, তখন আর ব্যাপারটা মিউজিক ভিডিও নিয়ে ছিলই না। উনি আমাকে এমন জায়গাতেই, ওই অফিসে এমন ভাবেই উনি আমাকে ধরেছে, উনি হয়তো সেখানেই সবটা করে ফেলতে চায়, এরকম একটা ওনার মেন্টালিটি সেই মুহূর্তে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে তো আমি এসেছি। এই জিনিসগুলো ছোটবেলায় বা আমার ইন্ডাস্ট্রি থেকে আমি কম ফেস করেছি। এই যারা লোকগুলো যে মিউজিক ভিডিওর জন্য ফোন করে, আর সবাই যে পুরোপুরি ইন্ডাস্ট্রির মধ্যে ইনক্লুডেড তা কিন্তু না না না, কোনোভাবে কোথাও থেকে ওদের টাকা এলো, ওরা ইনভেস্ট করতে চায়, করে দিল। কাউকে দরকার একটা ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের, তো এদের কাছে না ওই রেসপেক্ট এরা দিতে পারে না কারোর কাজকে, বা অ্যাজ অ্যান আর্টিস্ট বা একজন অ্যাক্ট্রেসকে দিতে পারে না। তো আমি সেটা বুঝতে পেরেছি, সরে গেছি, ব্যাস আর কি। মানে সত্যি একটা মেয়ে যে সব চোখে স্বপ্ন অভিনেত্রী হওয়ার বা বড় হওয়ার এই পেশায়, তাকে যখন এগুলো ফেস করতে হয়, তখন সেই দ্বন্দ্বটা তো মারাত্মক হয়। আমি আসলে ছোট থেকে তো শুনে এসেছি না, তো আমি এই ছোট ছোট জিনিসগুলোকে না, আমি মানে আমার কাছে কি খুব ম্যাটার করছে আমি আজকে মিউজিক ভিডিওতে কাজ করিনি বলে? করছে না, তো ঠিক আছে, মানে ডাজন্ট ম্যাটার। বিকজ জানো তো, মানে এরা কিছু কিছু মানুষ এমন হয়, তারা হয়তো ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস খোঁজে যাতে ওদের কাজটা দাঁড়িয়ে যায়। তো সেই মানুষগুলোকে যখন ডেকে এনে ওরা হেনস্থা করছে, হোয়াট ডাজ ইট মিন? ওদেরই তো, ওদের প্রবলেম সেটা না। আমার কি আছে, আমি ঠিক আরো কোনো না কোনো কাজ পেয়ে যাবো, আমার যায় আসে না একদম। কিন্তু তোমার সাথে আর কে কাজ করবো? আমি তো 10 জনকে কি বলে দেবো তুমি এরকম, এই ব্যাপারটা আর কি। ঝিলিক, তোমার দেখেছো আমি ঝিলিক বলে ফেলছি, আমি অভ্যস্ত এটা নিয়ে। এই যে ধরো তিথি, তোমার ছোটবেলাটা ঠিক কেমন কেটেছে? বাবা মা, যৌথ পরিবার, নাকি একেবারে নিউক্লিয়ার ফ্যামিলি? পিসি বলছি, সরি, ঠাকুমা, বাবা মা, এরকম আর কি। নিউক্লিয়ারই বলতে পারো, ভাই বোন কখনোই ছিল না। ভাই বোন ছিল না? পর্দায় তোমার একটা ছোট ভাই ছিল? আমি একটাই মাত্র ভাই। আর আমার ছোটবেলাটা সম্পূর্ণটাই আমি বলবো শুটিং এ খেলে ধুলে বড় হয়েছে, শুটিং এ পড়াশোনা করে বড় হয়েছে, সারা রাত শুটিং করে বড় হয়েছে, এরকম। এই যে ধরো মা সিরিয়ালটা চলেছিল প্রায় 5-6 বছর, তারপর তিথি কোথায়? মা সিরিয়ালের পরে তোমার তো সাইকোলজি নিয়ে পড়া, সাইকোলজি অনার্স। হ্যাঁ, এটার একটা দারুণ প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে তিথি কিছুক্ষণ কথা বললেই বুঝে যায় যে এই মানুষটি কেমন, কিছুটা হয়তো তার মানে মাইন্ড রিচ করার একটা ক্ষমতা থাকে। মানে আমি ভাইব পেয়ে যাই মানুষের মধ্যে, জানো তো, তার আচার আচরণ দেখে। এবার কি বলছে, এবার সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার একটু নেগেটিভও, তার কারণ যে দেখো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এমন অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বোঝার অনেক কিছু ভান করতে হয়। তুমি তো সেই ভানটা করতে পারছো না, কারণ তুমি মানুষটাকে বুঝে যাচ্ছ, এবং যখনই বুঝে যাচ্ছ তুমি চাইছো এই মানুষটাকে অ্যাভয়েড করতে। সেটা ডিপেন্ড করছে, দেখো সব ক্ষেত্রেই যে অ্যাভয়েড করতে চাই তাই না। কিছু কিছু মানুষের হয়তো এমন কোনো ফল যেটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, বা সেটা যদি আমার কাজে কোনো প্রবলেম হবে না, আমি সেই জিনিসগুলোকে খুব ইভ্যালুয়েট করি। যে
এই মানুষটা এরকম, এনার সাথে যদি আমি কাজ করি আমি কি কোনো প্রবলেমে পড়তে পারি? আমি যদি থাইল্যান্ড চলে যেতাম শুধু থাইল্যান্ড যাওয়ার লোভে, তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যেত। এই ভাবনাগুলো আমি একটু ভেবে নিই, তারপরে আমি, আমার মনে হয় যদি আমি এগোই, কাজ করি, নালে করি না। কিন্তু ইন্ডাস্ট্রিতে মানে এই কম্প্রোমাইজ কথাটা ভীষণ ভাবে চলে। তুমি তো একেবারে ইন্ডাস্ট্রির ভিতরের মানুষ, তুমি কিভাবে দেখো? তুমি দেখেছো এরকম কম্প্রোমাইজ করা? হ্যাঁ, মানে ইটস নট জাস্ট অ্যাবাউট দি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতেই এরম থাকে, প্রত্যেকটা আমি যেটা শুনেছি, শোনা কথা, সেটা নাকি অলিখিত একটা নিয়ম হয়। হয় গ্ল্যামার ওয়ার্ল্ডে। ব্যাপারটা কি বলতো, এই অলিখিত নিয়মটা যারা করতে ইচ্ছুক থাকে, যাদেরকে অফার করা হচ্ছে, তারা নিজের ক্যারিয়ারে ফোকাসের জন্য বা ক্যারিয়ারের জন্যই যদি করতে চায়, এক্ষেত্রে কি হয়, যারা হয়তো ট্যালেন্টেড তারা সেই জায়গাটা পাচ্ছে না, এর বেশি কিছুই না। আর যারা ট্যালেন্টেড না বা জাস্ট কাজ করতে চায়, শিখবে, হয়তো তারাও শিখে যাবে আজ নয় কাল, তাদের কাছে ওটাই ইজি মনে হচ্ছে যে আমি যদি এভাবে পেয়ে তো গেলাম, আমার জায়গাটা তো হয়ে গেল, তারপর আমি বুঝে নেবো। কিন্তু ওতে লং রানে বোধহয় এগোনো যায় না। সেটাই কি একটা কারণ যে তিথিকে আমরা আবার বড় কোনো চরিত্রে বড় এতে পেলাম না? না না না, সেটা একেবারেই কারণ না। কারণ আমি কখনো এরকম কোনো অফার কখনো ডিরেক্ট ইন্ডাস্ট্রির কারোর থেকে পাইনি। দেখো, এরকম হয়েছে, আমি রিজেক্টেড হয়েছি একটা সিরিয়াল থেকে। আর এই হ্যাঁ হ্যাঁ একদমই, মানে এই যে তুমি যে বলে না মায়ের পরের লুক সেট, মানে আমার কাছে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট পেপার এখনো আছে সাইন। কেন হলো সেটা আমি জানি না, আমি সেটাই বলছি তোমাকে। তোমার জায়গায় আরেকজনকে, মানে তোমাকে রিপ্লেস করে যে, হ্যাঁ, যাকে রিপ্লেস করা হয়েছিল সে আমার অ্যাকোয়েন্টেন্স, আমি তাকে চিনি, সে একটা সিরিয়াল করেছে, তারপরে সেই সিরিয়ালটাতে সে ঢুকলো। আমি ওপেনলি বলছি, আমার এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ব্যাপারটা আমি তোমাকে, মানে আমি যে মা সিরিয়ালের পর থেকে কাজ করছি না, সেটা সম্পূর্ণ আমার বাবা মায়ের ডিসিশন ছিল। ওই সময় আমি অনেক কাজ পেয়েছিলাম, পরে সিরিয়াল শেষ হবে জানতে পেরে সঙ্গে সঙ্গে কাজ চলে এসেছে। কিন্তু মা বলছে না, এখন তুই 9-এ পড়িস, তোকে পড়াশোনা করতে হবে, যেটা অ্যাপারেন্টলি ঠিকই ছিল। বিকজ আমি যদি পড়াশোনাটা কন্টিনিউ করতাম, আমি হয়তো 10-12 50-70% পেয়ে উতরে যেতাম। তো মনে হলো মা বাবা যেহেতু বলেছে, আমি তখন 14 বছরের মেয়ে, আমি কি বলবো সেখানে। পড়াশোনা করলাম, 12 দিলাম, দেওয়ার পরে ময়ূরপঙ্খী বলে আমি একটা সিরিয়াল করলাম, বিশ্বনাথ দার ওয়াইফ হয়েছিলাম। বিশ্বনাথ দার ওয়াইফ মানে একটা এজ গ্যাপ ছিল সেই মানে কাপলের, সেখানে রাইট। ওটা করার পরে আমি কলেজ জয়েন করলাম, মানে আমার আশুতোষ কলেজ ছিল, অনার্স করে। দেন 2023-এর মাঝখানেই আমাকে 10 সিনেমা সুশান্ত দার প্রোডাকশন থেকে ফোন করে, স্টার জলসাও ফোন করে, লুক সেটের জন্য ডাকে। আর সেখানে আমার নেগেটিভ ক্যারেক্টার ছিল। তো আমি তাতে রাজি ছিলাম, কারণ আমার মনে হয়েছে আমি যখন অ্যাক্ট্রেস, এমন না আমাকে লিড ক্যারেক্টারই করতে হবে, আমি যেটাই করবো না কেন ভার্সেটাইল, মানে অ্যাক্ট্রেস মানে ভার্সেটাইলিটি, রাইট? আর নেগেটিভ ক্যারেক্টারে যতটা নিজেকে ভাঙা যায়, আমার মনে হয় ওটাই মানে সব অভিনেতা অভিনেত্রীদের কাম্য থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি লাইফে নেগেটিভ ক্যারেক্টার করবো, এক্স্যাক্টলি, কাম্য থাকে, প্লাস ডিফারেন্ট ক্যারেক্টার ট্রাই করা, মানে ওটাই তো মজা, আমি কতটা ভালো করতে পারছি। একবার মা হারিয়েছে, কান্নাকাটি করলাম, আমি সত্যি আর কান্নাকাটির রোল করতে চাই না। সেখান থেকে দাঁড়িয়ে শয়তানি রোল মেবি গুড ফর মি, এই ভাবলাম, ভেবে আমি সেই কাজটা রাজি হলাম করতে। ওরা আমাকে মান্থলি ফিস যেটা দেবে বলেছিল, আমি সেই টাকাতেই রাজি হলাম। ওরা কন্ট্রাক্ট সাইন করালো আমাকে দিয়ে। সেই দিন মাইথন যাওয়ার, মানে আউটডোর শুটিং শুরু হবে আর কি। আমার 1টার সময় গাড়ি আসার কথা, না গাড়ি স্টুডিওতে থাকবে, আমি স্টুডিওতে যাব 1টার সময়। আমাকে টাইম দিল, স্টার জলসা থেকে ফোন করলো যে তোমার প্যাক করে নেওয়া হলুদ জামা, এই সেই সব কিছু যা যা লাগে আর কি করলাম। অ্যান্ড ঠিক 1টার সময় আমার ফোন এলো, প্রোগ্রামার ফোন করলো। উনি আমাকে বলছেন যে তুমি না এখন বেরিও না, তোমাকে ফোন করলো, তুমি তারপরে বেরিও। মানে সবকিছু রেডি, তুমি শুটিং এ যাবে? শুটিং এ যাবো, আমার এগ্রিমেন্ট পেপার রেডি আর কি। তো আমি বললাম ঠিক আছে। তার 1-1.5 ঘন্টা পরে আমার সঙ্গে আরেকটি মেয়ের লুক সেট হয়েছিল, তাকে প্রথমেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আর তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিল সেখানে। তো সে আমাকে বলছে কিছু হয়েছে গো? আমি বললাম কেন? বলছে না, আমাকে ওরা ফোন করে বলছে তুমি আউটডোরে যেতে পারবে, রেডি হও এক্ষুনি। কিন্তু আমাকে তো প্রথমেই ক্যান্সেল করে দিয়েছে, আমি তাই জন্য, আমার এক্সাম আছে সামনে, আমি তো না করে দিলাম। তারপরে সেই ক্যারেক্টারটা চলে গেল অন্য আরেকজনের কাছে। তো আমি কিন্তু তারপরে কখনো জিজ্ঞাসাও করিনি যে তোমরা কেন এরকম করলে। কিন্তু তোমার এগ্রিমেন্ট যখন হয়, তখন তো এগ্রিমেন্টে এই বিষয়টাও থাকে যে, মানে এটা কি থাকে যে তা মানে যারা প্রোডাকশন হাউস যখন তখন তোমাকে ক্যান্সেল করে দিতে পারে, এবার মানে ডিসকন্টিনিউ করতে পারে? না, থাকে না। কিন্তু এটাও একটা কথা বলি, ওরা ওদের এগ্রিমেন্টটা আমাকে মেলে পাঠিয়েছিল, থ্রু মেল। আমি যখন আগে সিরিয়াল করেছিলাম, সেখানে সবটাই পেপারে সাইন আমার বাবা মা সাইন করেছে, বা আমি না, বাবা মাই সাইন করেছে। তো সেইবার মেলে পাঠিয়েছে, তো মেলে সব লেখা, কত ফিস, কোন ক্যারেক্টার, কি ব্যাপার। আমি ব্যাপারটাকে নিয়ে কখনো তো ভাবিনি যে এরকম হতে পারে, কিন্তু হয়েছে।
কিন্তু আমি কখনো জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করিনি যে কেন এটা হলো, কারণ ওরা কিন্তু আমায় এটা বলেনি আসো ডু সামথিং উইথ মি, তাহলে তুমি কাজটা পাবে, এটাও আমাকে বলা হয়নি। কিন্তু কেন আমি করলাম না সেটাও আমি জানি না। মানে এটা তোমার কলেজে পড়ার সময়কার? কলেজ পাস আউট করে 2023। হ্যাঁ 2023। হ্যাঁ আচ্ছা, মানে সেটা একটু মেগাই ছিল। মেগা ছিল, তোমাদের রানী। কিন্তু তুমি নিজেকে মানে প্রশ্ন তো করেছো যেটা কেন হতে পারে, তোমার কাছে কি উত্তর ছিল? আমি বলবো একটু আপসেট হয়েছিলাম, আই ওয়ন্ট ডিনাই, বিকজ অনেক দিন পরে আমার একটা মানে ক্যারেক্টারটা ভালো লেগেছে, নতুন কিছু ট্রাই করব এই ব্যাপারটা, প্লাস আমার ট্রলি রেডি, আমি বেরোবো। কিন্তু মানে অলরেডি তুমি ওই ক্যারেক্টারটার সঙ্গে নিজের অ্যাডাপ্টেশনটা শুরু করে ফেলেছো। আর জানো তো ওইটা আমার প্রথম ছিল যে আমি একা একা আউটডোর শুটিং এর আউটডোরে যাব, মানে সবসময় মা গেছে, এবার বড় হয়েছে আমি একা যাব, তখন একা শুটিং এ যাওয়াটা একটা স্বপ্নের মতো ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন এরকম হলো, কিছুই না, আমার খারাপ লেগেছে, ডেফিনেটলি খারাপ লেগেছে, বাট আমার মা একটাই কথা বললো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয় না, কোনো চাপ নিবি না। আর সত্যি আমি কখনো চাপ নিইনি, মানে ইটস ফাইন, যেটা হওয়ার না সেটা জোর করে কেউ হওয়াতে পারবে না, তো ঠিক আছে। তুমি যে সাপোর্টটা, মেন্টাল সাপোর্টটা ছোটবেলা থেকে কার কাছ থেকে বেশি পেয়েছো, মা না বাবা? আমি তো বলবো মানে পেয়েছি, মানে একদিন মায়ের থেকে দেখে শেখাই মেন্টাল সাপোর্টটা। কিন্তু আমার মা বাবারও জীবনে এমন কিছু ফেজ গেছে যে সময় ওদের একটু প্রবলেম হয়েছে, আমার মা একা হয়ে গেছিল, কিন্তু আমি ছোট, আমার সামনে কাঁদতে পারছে না। ছোট মানে এমনও ছোট না যে বুঝি না, 13-14 বছর বয়স, বুঝি, কিন্তু আমার সামনে নিজেকে খুশি দেখাতে হবে। তো এই জিনিসটা মায়ের থেকেই হয়তো পাওয়া। মা ওই সময়টা যেভাবে নিজেকে ধরে রেখেছে, আমি তারপর থেকে ভীষণ পজিটিভ। আমি জানি যা হয় ভালোর জন্যই হবে, আর যদি কিছু না হওয়ার থাকে তুমি জোর করে হওয়াতে পারবে না, তো এত ভাবনা চিন্তা করে লাভ নেই। তোমার ছোটবেলাটাতেও তোমার মানে ওই ঝিলিকের মতো ঠিক কষ্ট নয়, কিন্তু কিছু কষ্ট ছোটবেলাটাও রয়েছে। হ্যাঁ, টিনেজ লাইফে ডেফিনেটলি, মানে বাবা মায়ের সেপারেশন হয়েছিল বলে সেখান থেকে দাঁড়িয়ে তখন কষ্টটা এটা নিয়ে, মানে এইসব দেখে খারাপ লাগতো যে পাশের বাড়ির হয়তো বোনের জন্মদিন, তার জন্মদিন আমাকে ডেকেছে, আমি গিয়েছি, তার বাবা ওকে জন্মদিনে খাইয়ে দিচ্ছে, বা আমার বন্ধুরা বাবা মাকে সাথে করে নিয়ে লাইফের প্রথম বোর্ড এক্সাম আইসিএসসি দিতে যাচ্ছে, আমি কিন্তু একা একাই গেছি, মা ঘরের কাজ করছে, আমি গেছি, কারণ তখন বাবা ছিল না। এইগুলো দেখে টুকটাক খারাপ লাগতো, বাট এই জিনিসটা কিন্তু তোমাকে খুব সেলফ সাফিসিয়েন্ট তৈরি করেছে, আমাকে তোমার যে ডিপেন্ডেন্সিটাকে করে দিয়েছে, আমাকে ইমোশনালি মানে ইন্ডিপেন্ডেন্ট করে তুলেছে, ফিনান্সিয়ালিও টাকা পয়সার মানে ব্যাপারগুলো বুঝতে শিখেছি ওই ইনসিডেন্ট গুলো হওয়ার পরে। সিরিয়াল থেকে হয়তো অনেক টাকা আমি আর্ন করেছি, কিন্তু আমি না বুঝতাম না, বাবা মাই সবটা হ্যান্ডেল করতো, আমাকে কখনো এটা বলাও হতো না যে তুমি কিন্তু টাকা কামাচ্ছ, এরম না। কিন্তু বাবার সাথে মানে ওই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি টাকা পয়সার কদর বুঝলাম, টাকা পয়সা যে বাঁচাতে হয়, বা টাকা কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে, বা একা একা সবকিছু করতে পারা, মানে একা কলেজে ভর্তি হওয়া, ওগুলো আমার কাছে তখন সবটাই, আমি একা একা যাবো তো দূরে, কিন্তু এখন মানে করতে করতে এই যে শিক্ষাটা পেয়েছি না, এটা ভীষণ, এখন আমার ভীষণ কাজে লাগছে। আমি জানি না এই প্রশ্নটা তোমাকে করা উচিত হবে কিনা, এটা মানবিক কিনা, কিন্তু তবুও খুব জানতে ইচ্ছে করছে, বাবার সঙ্গে তোমার যোগাযোগ আছে? বাবা জানেন তুমি আজকে কতটা সফল? হ্যাঁ, মানে আমার বাবা মায়ের মধ্যে যাই হয়েছিল সেগুলো 5-7 বছর হয়েছে, ঠিকও হয়ে গেছে, এখন দে আর অল টুগেদার। ও লাভলি। আচ্ছা। তো কিন্তু কোথাও একটা হয়তো আমার সাথে আমার বাবার ছোট্ট একটু ওই কোল্ড ওয়ার মতো একটু চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার আছে। মেয়েরা না বাবার খুব কাছের হয় তো, হ্যাঁ, মানে এটা আমরা দেখে এসেছি, এবং এটা সত্যি, জানো তো, মেয়েরা বাবার খুব কাছে হয়, মানে মা বকলো, মা মারলো, সব মাপ, কিন্তু বাবা যদি একটু বকে তখনই মেয়েরা ফোপাতে শুরু করে ভিতরে। এটা আমার থেকে বেশি ভালো আমি যাই না, আমি এখনো যখন সবার রিল দেখি বাচ্চা বাবাদের প্রতি, মানে মেয়েরা স্পেশালি বাবাদের প্রতি অ্যাট্রাক্টেড, এই জিনিসটা আমারও গেছে। সব মেয়ে মানেই বাবা, মানে মেয়ে মানেই বাবা, ছেলে মানেই মাই, একটা ব্যাপার। আমি আমার বাবার নামে জামা কাপড় কিনতাম, মাই ড্যাড ইজ মাই সুপার হিরো, মানে ওই লেখা জামাই আমার চাই, কারণ বাবার নাম আছে, মানে বাবা ওয়াজ এভরিথিং। এই একটা জিনিস তো সবারই হয়, বাট ঠিক আছে, সেটা জানো তো, সেই মেয়েগুলোই একটু বয়সটা বাড়লে, বড় হলে বোঝে মায়ের ব্যাপারটা আলাদা, জানো, মায়ের বন্ধুত্ব, মামের বন্ধুত্ব একটা সময় পরে গিয়ে হয়, কিন্তু সেটা কিন্তু ওটাকেও ছাপিয়ে যায়, ওটা যে নারীর যোগ। হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। বাস এটা খুব ভালো মানে খবর যে এখন তুমি একসঙ্গে সবাই মিলে রয়েছো, আনন্দ করে। না, আমি একা থাকি। ও, আমি এটা শুনেছিলাম, সত্যিই তাই? আমি বাবা আসার পরে 5 বছর ছিল। তোমার ডিসিশন যে আমি একা থাকবো? ছোট থেকে আমি কেন জানি না, আমার একটা এই টেন্ডেন্সি, সবসময় আমি একটু একা থাকতে চাই। কিচ্ছু না, এমন না আমার খুব কিছু দরকার আছে বা আমি কিছু ভুলভাল করবো, কারণ অনেকেই বাবা মারা ভয় পায় যে আমার মেয়ে একা থেকে কি না কি করতে পারে। নাথিং, আমি জাস্ট একা থাকতে চাই।
ও মানে আমি আমার ফ্যামিলিতে ছোট থেকে অনেক কেওয়াস দেখে বড় হয়েছি, যেরকম প্রত্যেকটা সংসারে কিছু না কিছু ঝামেলা থাকে, হ্যাঁ ওসব দেখে বড় হয়েছি। বাচ্চাদের মনে ওটা খুব এফেক্ট করে তো, হ্যাঁ এক্স্যাক্টলি এফেক্ট করে, প্লাস বাবা মায়েরও টুকটাক ঝগড়া আমি দেখে বড় হয়েছি, খুব কমন ব্যাপার। হ্যাঁ ওই খুলার পর থেকে হয়তো সবসময় আমার মনে হয়েছে যে আমি একটু একা থাকতে চাই, একা থাকতে চাই। এন্ড ফাইনালি এই আজকে 1-1.5 বছর হলো আমি একা থাকছি। ব্যাপারটা হচ্ছে একা থাকাটা আমার কাছে একটা খুব, জানি না, আমার জাস্ট ভালো লাগে। আর মায়ের সঙ্গে, মা বাবার সঙ্গে যখন থাকতাম, জীবনের 24টা বছর বাবা মায়ের সাথেই কাটিয়েছি, 24 বছর হলো তখন আমি বাড়ি থেকে বেরোলাম জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড মায়ের সঙ্গে থাকতে, দেখো মেয়েরা যখন মায়ের বাড়িতে থাকে বা বাপের বাড়িতে থাকে কোনো কাজ করে না, খুব স্বাভাবিক। আমার মা কখনো বলতো না এটা কর ওটা কর। একা থাকতে কি বাসন মাজতে, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই একা থাকার সুবিধা অসুবিধাগুলো কি? কোনো অসুবিধা নেই, আমি কোনো অসুবিধা ফিল করতে পারি না। আচ্ছা, আমার যেহেতু এটা ভালো লাগার জায়গা, আমি যদি বাসনও মাজি, হ্যাঁ মাঝে মাঝে বাসন মাজতে ইচ্ছা করে না, আই ওন্ট ডিনাই। এই থেকে এই শিক্ষা পেয়েছি, যখন বিয়ে হয়ে যাবে আমি একটা কাজের লোক রাখবো যে বাসন মেজে দেবে, জাস্ট সেইং। কিন্তু রান্না করতে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো আমার টাইম পাস হচ্ছে এই যে আমি ঘরে একা বসে এডিট করি বা রান্না করে খেলাম, আজকে আমার মাটন রান্না করতে ইচ্ছা করতো সেটাই করলাম। আই এম লাভিং ইট। মানে বাবা মাও এটা মেনে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি খুব লাকি, মানে বাবা মা তোমার ইচ্ছেটাকে যে সম্মান জানিয়েছে। এটা মানে বিদেশে তো আমরা দেখি যে একটা বয়সের পর ছেলে মেয়েরা একাই থাকে, বাবা মা থেকে আলাদা হয়ে যায়। সেটা বোধহয় তাদের ওই ডিপেন্ডেন্সিটাকে কমানোর জন্যই হয়তো হয়। কিন্তু আমাদের এই, আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি সেখানে এটা মানে বিয়ের পরই বাবা মা, মানে বাপের বাড়ি থেকে তখন শ্বশুর বাড়ি। না এখন একটু সোসাইটি এগোচ্ছে এই দিক থেকে। আমার মাও প্রথমে যে রাজি ছিল তা না, ইভেনচুয়ালি যেহেতু ছোট থেকে শুনে এসছে আমার মেয়ে খালি বলে একা থাকতে চায়। আর আমার মধ্যে এই টেন্ডেন্সিটা খুব আছে, জানি না কবে হবে। এখনো যে আমার নিজের ফ্ল্যাট বাড়ি হয়েছে সেখানে থাকি তা না, আমি থাকি আমার মানে এক আঙ্কেলের বাড়িতে, উনি ওখানে থাকেন না, মানে বাড়ির সামনেই আর কি। কিন্তু আমার ছোট থেকেই একটা শখ, কারণ আমি দেখেছি আমার বাড়িতে না ছোটবেলা থেকেই বাড়ি ঘর মানে সম্পত্তি এই জিনিসগুলো নিয়ে খুব ঝামেলা। বাবা মানে পারিবারিক ঝামেলা, আমি একটাই মেয়ে, হয়তো আমার সাথে কি ঝামেলা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওই সব দেখে আমার খালি মনে হতো যে এরা এইটুকু, এমন না বিশাল বড় রাজপ্রাসাদে থাকি, ছোটই মানে এখন তো অনেক বড় বড় কমপ্লেক্স হয়ে গেছে, হ্যাঁ তো ঘরই বাড়ি, তো সেটা নিয়ে ওরা এত ঝামেলা করছে, আমার দরকারই নেই। মানে আমার মনে হয় মেয়েদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে নিজের একটা থাকার, নিজের বাড়ি, নিজের যাওয়ার জায়গা থাকা দরকার। এটা আমার বাড়ি, হ্যাঁ আমার, জাস্ট আমার, কারোর নামে লিখতে হবে না, কিছু করতে হবে না, দিস মাইন, এরকম। এই জিনিসটা যেদিন হয়ে যাবে আই উইল বি ভেরি হ্যাপি। নিশ্চয়ই হবে, খুব শিগগিরই হবে। তো একটা কথা বলো তিথি, এই যে তুমি অভিনয় এলে, এভাবে নাম করলে, মানে ঝিলিক এমন একটা নাম যেখানে তিথির থেকে বেশি ঝিলিকের নামটাই উচ্চারণ হয়। তো সেই জায়গা থেকে মানে তোমার মানে এই যে এতদিন তুমি ক্যামেরার সামনে, মানে ফ্লোরে নেই, শুটিং ফ্লোরে নেই, তোমার সমস্যা, মানে কোনো রকম সমস্যা বা অবসাদ এমন কিছু হয়েছে কখনো? অনেস্টলি বলি একটা কথা, দেখো এই সমস্যা হয়নি, তার কারণ হচ্ছে আমার কাছে এখনো অব্দি এমন কোনো ক্যারেক্টার আসেনি যেটা হয়তো আমি পেয়ে আমার হাতছাড়া হয়ে গেছে, যেটা আমি খুব চেয়েছিলাম করতে, এরকমটা এখনো অব্দি হয়নি। তো আমি চাই, আমাকে সবাই যে বলে না তুমি আবার কবে সিরিয়ালে ফিরবে, আমি হুটপাট করে একটা গল্প পেলাম আমার সিরিয়ালে ফিরে গেলাম, সেটা চাই না। একটা কাজ করেছে, মানুষের মনে দাগ কেটেছে, মানুষ আজকে 12-13 বছর কেটে গেছে, তবুও এক দেখাতে আমাকে চিনতে পারে, আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছে যেটুকু আমি পাচ্ছি। এটা আমার কাছে মানে ইউনিভার্স, ভগবানের কৃপা, জগন্নাথের কৃপা। তো আমি চাই আবারই আমি সেরকমই কোনো সিরিয়াল করবো বা ক্যারেক্টার প্লে করবো যেটা মানুষের মনে দাগ কাটবে। তাতে আমি লিড অ্যাক্টর হই কি না হই আমার জানা দরকার নেই, আমি ভালো ক্যারেক্টার প্লে করছি, আমার ক্যারেক্টারটা ভালো, আমিও সেটাকে পুল আপ করতে পারছি, সেটাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যতদিন না সেটা হচ্ছে, আমি এখন যেই কাজের সাথে যুক্ত, মানে ভ্লগিং বা ইনফ্লুয়েন্সিং বলো, এর মধ্যে তুমি ওইরকম ওই ধরনের স্ক্রিপ্ট পাওইনি? না তেমন ভাবে তো আমার কারণ সিরিয়ালের গল্পগুলো এখন তোমরা সবাই জানো যে একটা বউয়ের দুটো বর, দুটো বরের একটা, আই মিন দুটো বউয়ের একটা বর, এরকম কিছু হয় সবসময়, বা শাশুড়ির অত্যাচার, সেখান থেকে হাটকে আমি কিছু পাইনি, সত্যি পাইনি। আই ওন্ট ডিনাই, আমি পেলে আমি ছাড়তাম না কখনোই। অফার এসছে, এই তো নেগেটিভ ক্যারেক্টার অফার যেটা বললাম, এরকমই অফার এসছে আর কি, যে ওই অত্যাচারিত বৌমা। তো এমন হয় যে কোনো অফার আমি নিতে চেয়েছিলাম, কিন্তু তখন পড়াশোনা 12-এ পড়ে নিতে পারবো, হ্যাঁ এইগুলো হয়েছে। অ্যান্ড তাই জন্য এখন আমার এরকম মনে হয় না যে আমি কেন সিরিয়াল করছি না, মিস করছি। আমি ওয়েট করছি, যদি আমার কাছে আসার থাকে না ভালো একটা স্ক্রিপ্ট,
আমি ঠিক ছবির আমাকে দেখতে অফার পাবে। পেয়েছো, মানে বড় পর্দার অফার? বড় পর্দা আমি একটা কাজ করেওছি লাস্ট ইয়ার, কমপ্লিট হয়ে গেছে শুটটা। আচ্ছা, সেটা যদি দেখা যাক, লেটস সি, রিলিজ করে এবছর, ডাবিং হয়ে গেছে। সেখানে তোমার চরিত্রটা কেমন? মেন ক্যারেক্টারই ছিল। মেন ক্যারেক্টারই ছিল। আচ্ছা, তো ছবির রোলও মানে ছবির অফারও আসছে টুকটাক, যেগুলো আছে ছবি নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি ভালো গল্প হলে আমি নিশ্চয়ই করবো, কিন্তু সিরিয়াল যদি করতে হয় মেক শিওর যেন ওটাও আরেকবার কিছু একটা ক্রিয়েট করে, কিছু একটা হিস্ট্রি ক্রিয়েট করে বা মানুষের মনে দাগ কাটে। আর জানো তো সিরিয়াল হচ্ছে একটা 9 to 5 জবের মতো, আমি তোমাকে খুব অনেস্টলি আমি বলছি যে সিরিয়ালটা এই জন্যই করে সবাই যে এখানে একটা ফিক্সড ইনকাম আছে, একদমই যেটা খুব একদমই জরুরি একজন অভিনেতা অভিনেত্রীর কাছে। সিনেমাতে 14 দিন ছুটি হচ্ছে তার একটা রয়েছে, কিন্তু মেগাতে এখন যেটা হয় এটা সরকারি চাকরির মতো একদমই, এবং এখানে একটা ফিক্সড ইনকাম থাকে, মানে অর্থ ছাড়া, মানে তোমাদের যেভাবে নিজেদের মেনটেন করতে হয়, নিজেদের যত্ন করতে হয়, একটা তো চারপাশে তো একটা অরা তো রাখতে হয় তোমাদের, কারণ তোমরা সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা, তোমরা একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের বাসিন্দা। তো সেটা করতে গিয়ে সত্যি অর্থের প্রয়োজন হয় এবং সেটা করতে গিয়ে কিন্তু সবাই সিরিয়ালে ফেরে। আর শুধু তাই নয়, আমার যেটা মনে হয় সিরিয়াল বা ধারাবাহিকের যে শুটিং ফ্লোরটা একটা প্র্যাকটিক্যাল লার্নিং। হ্যাঁ, মানে প্র্যাকটিস, এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল লার্নিং, মানে ওইখানে থেকে যে অভিনয়টা যে শেখে থিয়েটার বা শুটিং মানে ধারাবাহিকের, সেই অভিনয়টাই তার ভিত, ঠিকই, এবং সেখান থেকেই সে আস্তে আস্তে নিজেকে গ্রো করে। একদমই। তার মানে আমি এটা বলছি না যারা কখনো ধারাবাহিক করেননি তারা অভিনেতা নন বা অভিনেত্রী নন, কিন্তু ওখানে এই শিক্ষাটা দরকার আছে। মানে সিরিয়াল ইজ লাইক আ প্র্যাকটিস, মানে প্রত্যেকদিন তুমি করতে করতে হচ্ছে। কিন্তু আমি না এটাই তোমাকে বলছি, এই জবের মতো যে লাইফস্টাইলটা, আমি যখন যে সময় আমি সিরিয়ালটা শেষ করলাম তখনও তো আমাদের ডাবল শিফটে কাজ হতো, মানে 24 ঘন্টা 48 ঘন্টা কোনো নিয়ম নেই, এখন ডিসিপ্লিন আছে, রাত 10টার মধ্যে প্যাক আপ, মানে 14 আওয়ার্স অফ ওয়ার্ক লাইফ। কিন্তু এই যে প্রত্যেক দিন আমি শুটে যাব, সারাক্ষণ শুটে থাকবো, এই হ্যাবিটটা আমার কোথাও একটা থেকে চলে গেছে, না তো মানে আমি এখন এতটাই ফ্রি লাইফ কাটাচ্ছি, মানে আজকে মন চাইছে আমি পাহাড় চলে গেলাম, কালকে মন চাইছে আমি সমুদ্রে চলে গেলাম, সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ পাখির মতো উড়ে বেড়াচ্ছে পৃথিবী, খুব ভালো লাগে আমার, আমি এক জায়গায় বসতে পারি না চুপ করে। এবার দেখো, আমি সিরিয়াল করে আমি অনেক নাম করেছি, আমি সিরিয়ালকে কোনোভাবেই ডিসরেসপেক্ট করছি না, কিন্তু আমি এই যে লাইফটা থেকে ওই লাইফটা একটা মানে কাজের লাইফ, অফিসিয়াল লাইফ যেটাকে বলে, সারাক্ষণ অফিসের মধ্যে কাজের মধ্যে, এই লাইফটাই আমি তখনই যাব যেখানে আমি আবার একটা সেরকম ক্যারেক্টার পাবো যেটা আমিও প্লে করতে মজা পাবো, শুধু টাকার জন্য। কিন্তু এখন তো শুধু ধারাবাহিক নয় তিথি, এখন তো ওটিটিও এসছে। ওটিটি নিয়ে তুমি ভেবেছো ওটিটিতে অভিনয় করা বা সিরিজে অভিনয় করা? নিশ্চয়ই, কেন ভাববো না, মানে আমি অভিনয় করতে ভালোবাসি। একটা কথা বলো, মানে এই যে ধরো প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছেন, পরিচালক প্রচুর রয়েছেন, প্রডিউসারও অনেক রয়েছেন, তুমি কখনো কারোর কাছে অ্যাপ্রোচ করেছো যে আমাকে মানে আপনার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার আছে, করনি কেন? যাই না, কেউ বলবে টু মাচ ইগো, কেউ বলবে টু মাচ সেলফ রেসপেক্ট, বা জাস্ট আমার নিজের একটু আনইউজুয়াল লাগে। আমি না কখনোই আজ অব্দি কাউকে গিয়ে এটা বলতে পারলাম না। এমনকি আমি যেই প্রোডাকশনে কাজ করতাম SVF, আমি তাদেরকেও কখনো ফোনে এটা বলতে পারলাম না যে আমাকে একটা তখন আমার জন্য যদি কোনো গল্প থাকে, কিছুই না। দেখো, নর্মাল ব্যাপার, খুব নর্মাল ব্যাপার। এটা আমাকে অনেকে সাজেস্ট করেছে, কিন্তু আমার কোথাও একটা গিয়ে আটকা, আমার জাস্ট মনে হয় যেটা আমার আশার হবে ঠিক আসবে, লেটস জাস্ট সি, লেটস জাস্ট ওয়েট। আমার কাছে এখন অনেক সময় আছে, কিছু না কিছু হবেই, ঠিক ভালোই হবে। এই বাবা মা এই সবকিছুর কথা, পরিবারের কথা বললাম, কিন্তু তুমি তো ব্রাত্য বসুর মেয়ে নও বোধহয়। একেবারেই নই, আমি এটা সবাইকে বলছি। চতুর্দিকে রয়েছে যে তিথি বোস, ডটার অফ ব্রাত্য বোস, কি বলবে? কি বলবো, মানে আমার এটা জানতে ইচ্ছা করে যে মানুষের কেন শুরুটা কিভাবে হয়েছিল এটা মনে হওয়ার। অনেকে বলে নাকি ওনার সাথে আমার মুখের মিল আছে। অ্যান্ড একটা কথা বলি, যাকে নিয়ে ওনারা বলছেন আমি তাকে কোনোদিনও ব্যক্তিগতভাবে দেখিও নি আজ অব্দি সামনাসামনি। ওনাকে শুধু টিভিতেই দেখেছি বা কোনো পলিটিক্সের কাজে আমি দেখেছি, কিন্তু সামনাসামনি দেখেছি বা আলাপচারিতা হয়েছে কিচ্ছু না। সামনাসামনি দেখা হলে কি জিজ্ঞেস করবে? আপনার মেয়ে আছে স্যার, আমি দেখতে চাই আপনার মেয়েকে একবার। সত্যি মানে আমাকে সবাই বলছে তোমার সাথে ওনার মুখের মিল, উনিও থিয়েটার করেন, তুমিও অ্যাক্টিং করছো, তাই তোমরা বাবা মেয়ে। আর সারনেমেও মিল আছে। সারনেমে তো হ্যাঁ বাবু, ওটা তো একটা বড় মিল পেয়ে গেছে। আসলে কিন্তু আমার সারনেম বোস আর বাসু সেম জিনিস, কিন্তু আমি বাসু ইউজ করতে ভালোবাসি। এরকম অনেকেই প্রশ্ন করে তোমাকে। হ্যাঁ, মানে এই প্রশ্ন এখনো আমি কোনো শোতে গেলে আমি পাই যে তোমার বাবা ব্রাত্য বসু,
তোমার বাবা কিন্তু খুব ভালো, তোমার বাবা প্রাপ্তবয়স্ক আমরা চিনি। আরে বলছি না, কিছুতেই কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, প্রথম রোজগার, যে রোজগারটা তুমি একটু বড় হলে তোমার হাতে এলো, সেই প্রথম রোজগারটা দিয়ে তুমি কি করেছিলে মনে আছে? আমি দেখো ছোটবেলা থেকে রোজগারগুলো আমার হাতে, তো ছোটবেলা থেকেই করছো? একটা কথা বলতে পারি, এটা আমি কোনো পডকাস্ট এটা বলি না আমি কখনো, আমার বোধহয় আমার রোজগার দিয়ে আমি যেটা করেছি সেটা আমার ভীষণ মানে খুব প্রাউড, আমি খুব ভালোবাসি জিনিসটাকে। সেটা হচ্ছে আমার একটা গাড়ি আছে, ঠিক আছে? ওই গাড়িটা আমি এরিনাম প্রেমের শুটিং এর সময় কোয়েলদির একটা হোয়াইট কালারের হোন্ডা সিটি ছিল 2004-5-এ। গাড়ির প্রতি বাবারও খুব ভালোবাসা, আমারও ভালোবাসা। তো আমার জীবনে আমার সিরিয়াল করে, তখন বুঝতাম না, বড় হয়ে বুঝতে পেরেছি, আমার জীবনে আমি সিরিয়াল করে যেই একটা প্রেশিয়াস জিনিস, মানে আমার বাড়িতে লক্ষ্মী আছে, আমার রথ বলতে পারি, আমার গাড়ি সিটি ZX। মানে ও আজ আমার যা বয়স, ওর এখন 15 বছর হয়ে গেছে হয়তো বয়স, ও এখনো সেম, মানে সেম, মানে এখনো যদি কেউ গাড়িটায় ওঠে বা চালায়, যারা চালাতে পারে, কেউ বলবে না, বলবে এটা এত পুরোনো গাড়ি, এতদিন বয়স হয়ে গেছে। ওই একটা খুব প্রেশিয়াস জিনিস আমি বলতে পারি, যেটা আমি আমার হার্ড আর্ন মানি দিয়ে আমি কিনেছি, সেটা এখনো রয়েছে। এন্ড যতদিন আমি বেঁচে আছি ও আমার সঙ্গে থাকছে, কোথাও আমাকে যেতে দেবো না। তুমি ড্রাইভ করো? হ্যাঁ বাবা, আমি যবে থেকে গাড়িটা কিনেছি তখন আমার 12 বছর বয়স, আমি তখন থেকে ভাবছি কবে বড় বড় গাড়ি চালাবো। 12 এর এক্সাম দেওয়ার পরে প্রথম আমি গেছি ড্রাইভিং সেন্টার, মানে গাড়ি চালানো শিখতে। টেনাসিটি মারাত্মক তোমার। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা মনে করো আমি করবো তো করবোই। হ্যাঁ, এই যে ধরো আবার তোমার একটু কাজের জগতে ফিরে আসি, এই যে ধরো এতগুলো দিন তুমি রয়েছো, কিন্তু তুমি নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছো, তুমি নিয়মিত ব্লগ করছো, তুমি ঘুরে বেড়াচ্ছো, এই ভাবনাটা কিভাবে এলো তোমার মাথায়? ভ্লগিং এর কথা আমাকে অনেকেই বলতো সবসময়, ব্লগ কর 2020-21 যখন সদ্য ব্লগিং ব্যাপারটা খুব উঠছে, কিন্তু আমি করতাম না। তার মানে করতাম না, জাস্ট করতাম না, এমনি কোনো কারণ নেই, মানে তখন এতটা আমি না এই ব্যাপারটা সারাক্ষণ আমার দ্বারা এখনো অব্দি হয় না। আমি যদি ব্লগ করিও, ভিডিও করে রাখি, পরে নিজের মতো ভয়েস ওভার দিয়ে। হ্যাঁ, এই যে এরম করে যে ঘুরিয়ে এখন যেটা হচ্ছে, আমি সত্যি খুব একটা পারি না, মাঝে মাঝে মনে হয় পারা উচিত। যাই হোক, ব্লগিংটা না হয়েছে খুব মানে ননচ্যালেন্টলি, জাস্ট হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেল খুললাম, সেখানে মিনি ব্লগস দেওয়া শুরু করলাম, সবাই দেখছি সাবস্ক্রাইব করছে, চ্যানেলটা পছন্দ করছে। সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেল আমার। 80K সাবস্ক্রাইবার হওয়ার পরে নিজের হাতে দাঁড় করানো চ্যানেল গেল 2023। আমার 2023টা খুব খারাপ গেছে, বুঝলো? চারিদিকে চ্যানেল হ্যাক হয়ে গেল, সিরিয়াল থেকে রিজেক্টেড হয়ে গেলাম, এরকম গেছে। এই করতে করতেই হঠাৎ করেই তারপর আমি ডাক পেতে শুরু করলাম এদিক ওদিক থেকে, এখানে প্রমোশন আছে, এটা করতে করতে এখন কিভাবে যে হয়েছে আমিও জানি না। মানে ভগবান একটা কথা বলে না, একদিক গেলে আরেক দিক ঠিক চলে আসে, হয়তো সেটাই আমার সাথে হয়েছে। নদীর এপার ভাঙে ওপার গড়ে। হ্যাঁ, তো ভগবান দিয়েছে। আর এখন আমার কাছে ভগবানের আশীর্বাদে দুটোই আছে, আমি চাইলে অভিনয়ও করতে পারি, আমি ব্লগিং তো করছি, তো আমি ভেরি মানে হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবেই মনে করি, তো সেক্ষেত্রে এই যে ধরো আমাদের সমাজ মাধ্যম যবে থেকে এলো, আমরা তো ঝাঁপিয়ে পড়লাম, আমরা সবাই হয়তো তার রুলস রেগুলেশন নর্মস জানিও না, আমাদের দায়বদ্ধতা কতটা সমাজ মাধ্যমে সেটাও আমরা অনেকেই জানি না। একদম। কিন্তু তুমি একজন ইনফ্লুয়েন্সার, এবং এই ইনফ্লুয়েন্সারদের প্রচুর দায়িত্ব থাকে সমাজের প্রতি। সাম্প্রতিক কিছু ঘটনায় হ্যাঁ আমরা দেখেছি যে সমাজ মাধ্যম কতটা মারাত্মক হতে পারে। বহু ঘটনায় আমরা দেখেছি, তবে সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখেছি যে কত মারাত্মক হতে পারে, যে আমি একটা কিছু পোস্ট করে দিলাম, তার এফেক্টটা কি হবে। আমি তো চাইছি ভিউ, সেই ভিউ থেকে আমার আর্ন হবে, কিন্তু এই যে ব্লগটা আমি করলাম বা এই যে পোস্টটা আমি করলাম, এটা কাউকে আঘাত করলো কিনা, এটা আমার ধর্মকে আঘাত করলো কিনা, কারোর বিশ্বাসকে আঘাত করলো না, কাউকে অপমান করলো কিনা, এগুলো কিছু দেখা হয় না। সমাজ মাধ্যম এখন যে ঝগড়াগুলো হয় সেগুলো অত্যন্ত নিম্নমানের ভাষা, নিম্নমান রুচির পরিচয় অনেক ক্ষেত্রে। একদমই। তোমার কি মনে হয় যে একজন ইনফ্লুয়েন্সারের কি কি দায়িত্ব থাকা উচিত? দেখো, ব্লগিং আর ইনফ্লুয়েন্সিং কমপ্লিটলি দুটো ডিফারেন্ট জিনিস, জানো তো। ব্লগিং হচ্ছে they are related as in like কি রিলেটেড, যে ভিডিও, দুটোই আমি ভিডিওর মাধ্যমে বলছি, কিন্তু ব্লগিং কি, তুমি সারাদিন ঘরে কি করছো তুমি দেখালে, এখান থেকে কি ইনফ্লুয়েন্স হচ্ছে, কি হচ্ছে, মানে ইনফ্লুয়েন্স আমি যদি তোমাকে বলি, দর্শক হিসেবে বলি, যে ধরো তুমি তোমার ডেইলি রুটিন বলছো, ঠিক আছে, তুমি সকালবেলা উঠছো, এটা খাচ্ছো, সবাই দেখে বলো বাহ তিথি তো এটা মেনটেন করে এত সুন্দর আছে, তাহলে আমিও এটা মেনটেন করি, তুমি তাকে ইনফ্লুয়েন্স করলে।
ঝগড়াঝাটি কি দেখাবে ইনফ্লুয়েন্সিং? না, সেটা দেখাবে না, কিন্তু আমি বলছি মন্তব্য এমন আসে, এমন তো নয় যে তুমি নেগেটিভ মন্তব্য পাও না, প্রচুর নেগেটিভ মন্তব্য পাও, কিন্তু সেগুলো সেই নেগেটিভ মানে আমি তো বলবো যে একটা নেগেটিভ তৈরি হয়ে গেছে, জোন তৈরি হয়ে গেছে তোমার জন্য সমাজ মাধ্যমে, যারা বসেই থাকে যে কখন তিথি পোস্ট করবে তখনই আমরা সেখানে ঢুকে পড়ে আমরা খোঁচাবো। হ্যাঁ, এটা তুমি ফেস করেছো প্রচুর, টুকটাক করেছি, করেছি প্রচুর প্রশংসাও যেমন পেয়েছো, এইগুলোও আছে এবং এগুলো অল ক্রিয়েটেড, সেটা তুমি বোধহয় জানো। সেই হিসেবেই বলছি যে ইনফ্লুয়েন্সার যখন হবে বা ব্লগিং যখন করবে, তখন একটা দায়বদ্ধতা তো কোথাও থাকে যে আমার এই ব্লগটা, আমার এটা সবাই দেখছে, হ্যাঁ, কেউ হয়তো অ্যাডপ্টও করতে চাইছে। তোমার কি মনে হয় সেটা কি ধরনের একটা রেসপন্সিবিলিটি থাকার দরকার? আই থিঙ্ক হিউজ, মানে অনেকটাই, কারণ ইটস নট জাস্ট অ্যাবাউট তুমি একটা ভিডিও পোস্ট করে দিলে ভিউ হলো, তোমার ডলার চলে এলো ঘরে। এই যে কত কমেন্টস, মানে কত মিম শুরু হয়ে গেছে এখন, যা যা ঘটনা ঘটছে চারিদিকে, শুধু মিম, পুরো জানুয়ারি মাসটা চারিদিকে আমি অনেকের মিম দেখে নিয়েছি, তাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, নাম নিচ্ছি না এখানে। তো আমার মনে হয় ইম্পর্টেন্ট শুধুমাত্র সমাজের জন্য না, নিজের জন্য, নিজের মেন্টাল হেলথের জন্যও। তুমি যখন কিছু ভালো পোস্ট করবে, তুমি নিজে জানবে, তখন লোকে দুটো কথা বললেও, খারাপ কথা বললেও তুমি জানবে তুমি ঠিক কাজ করেছো। কিন্তু তুমি করছো ভিউজের জন্য, শুধুমাত্র আমার নাম ফাটবে, আমাকে লোকে ভাইরাল, আমি এখন তো সবাই একটাই জিনিস চায়, ভাইরাল হতে, যে যেভাবেই হোক না, ইনফ্লুয়েন্সিং কেউ করতে চায় না, জাস্ট ভাইরাল হতে চায়। তো এটা তো তোমার উপরেও প্রেশার না, তুমি এমন কিছু করছো, এমন কোনো ভিডিও বানাচ্ছো, এমন কোনো মন্তব্য দিচ্ছ যার জন্য তোমাকে উল্টে ব্যাকল্যাশ, তুমি উল্টে ফেস করছো। তুমি রাতে ঘুমাতে পারছো, খালি ফেসবুক খুলে বাজে কমেন্ট দেখতে পাচ্ছ, তোমার কি ভালো লাগছে? আমার নামে এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছিল ট্রেনে, আমি নাকি ট্রেনে জোরে গান চালিয়েছিলাম, কিন্তু আমারই ছবি পোস্ট করেছে, কারণ আমাকে সবাই চেনে, আমার ছবি পোস্ট করলে এটা অ্যাট্রাক্ট করবে মানুষকে, করেছে কিন্তু সবাই মিলে। এমন বলবো না যে আমি একা ঝামেলা করেছি, হ্যাঁ গান চলছিল ট্রেনে, ওনারা বলার পরে কমিয়েও দেওয়া হয়েছিল, তবুও হয়েছে, আমার সাথেই হয়েছে, এটা কিছু করার নেই। হ্যাঁ, সফট টার্গেট, মানুষ দেখবে তো, অন্য কোনো র্যান্ডম কারোর পোস্ট করলে ছবি দেখবে না, সেখান থেকে ভাইরাল হয়ে গেল। তো আমি তখন থেকে আমি আরো সতর্ক হলাম যে আমার কি কি করা উচিত আর কি কি করা উচিত না। তো এটাই জানো তো কি, যারা ইনফ্লুয়েন্সার হয়, যেমন আমি বলছি শামিক ননসেন রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছে, বাটন বলে একটা, কি মানে ইনফ্লুয়েন্সার, বুঝতে পারছো তো, অন্যরকম। এইটা এরকম ধরনের ভিডিও কিন্তু মানুষ ঠিক নিতে পারে। তো তুমি একটা ঝগড়া করছো সারাক্ষণ, সেটাকে যদি ইনফ্লুয়েন্স বলো বা, তাহলে তো সেটা নয়, তাহলে তো মানুষ বলবেই, রিমার্কস তো আসবে। ক্রিয়েটর নামে তুমি এমন কিছু করছো, ওটা কন্টেন্ট নয়, এটা সত্যি কন্টেন্ট ক্রিয়েশন কাকে বলে? আমি বলছি স্বামী লাফটার সেন, আমিও কিন্তু যে খুব পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছি তা না, আমি জাস্ট ডেইলি লাইফের ব্লগ শেয়ার করি, বা আমি কোনো গেট রেডি উইথ মি ব্লগ বানালাম। আসল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওনারা, সত্যি বলছি তাই। তো ওরা মানে ওদেরকে নেগেটিভ কমেন্ট খুব কম আসে, কারণ দে নো হাউ টু ইনফ্লুয়েন্স দ্য সোসাইটি, আর তারা ঠিকভাবেই করছে। কিন্তু যারা ভুল ভাবে করছে তারা কিন্তু ব্যাকল্যাশই পাচ্ছে, এন্ড আই থিংক তারা সেটা ডিজার্ভ করে। একদমই আমি সত্যি মনে করি, মানে নো হেট্রেড টুয়ার্ডস এনিবডি, বাট কিছু কিছু জিনিস সত্যি স্টুপিড, আর বোঝাই যায় ভিউজের জন্য করা হচ্ছে। কেউ লাইভে এসে সুসাইডের নাটক করছে, আই মিন নাটক না হলেও আমার মনে হয় তোমার যদি সুসাইড করা, তুমি ঢাক পিটিয়ে সুসাইড করতে যাবে না। তোমার প্রবলেম থাকতে পারে, তুমি ব্যক্তিগতভাবে করে নিলে, তুমি ফেসবুকে এসে লাইভ করছো, তারপর তুমি সুসাইড করতে চলে গেলে। ভেরি ট্রু, ভেরি ট্রু। এই জন্য যেটা হচ্ছে না, সমাজ মাধ্যমটা এখন অন্যরকম একটা খুব কাদা মাখামাখির একটা জায়গা হয়ে গেছে ভীষণ। আর মানুষের হাতে ফোন আছে, মানুষ জানে এই তো এক্ষুনি ফেসবুক খুলবো আর নেগেটিভ কমেন্ট দিয়ে দেবো। আর যারা কাজ করে মিডিয়াতে বা এতে, তাদের তো সমাজ মাধ্যমে চোখ রাখতেই হয়, তাই না? উপায় নেই, তুমি এর থেকে এড়াতে পারবে না, একদমই পারবে না। তোমার ছোটবেলা কথা শুনলাম, তোমার কলেজ বেলার কথা শুনলাম, তোমার প্রেম জীবনে ভালোবাসা নিশ্চয়ই এসেছে। আমার জীবনে প্রেম ভালোবাসা এসেছে, আমাকে হার্ট ব্রেকও করে দিয়েছে, মানে হার্ট ব্রোকেন হয়েছি আমি, তারপরে আবার ভালোবাসা পেয়েছি, যেখানে অ্যাপারেন্টলি আমি সত্যি মানে হয়তো সবকিছু স্ট্রাগল, জানো তো। কিন্তু কেন ভেঙেছিল সম্পর্কটা? ওই মাঝখানে তো তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমার শুট ছিল, বিয়ে হয়নি, বিয়ে হয়ে গেছে বলে তো চতুর্দিকে খবর হয়ে গেছে। আমি বিয়ে করলে আগে কেউ জানতে পারবে না পাত্রের মুখ। হ্যাঁ, ওটা হ্যাঁ, ও বাবা, একটু ছোটবেলা হয় এসব। না, আমি বলছি তিথি বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি বড় হয়েছি, সত্যি বড় হয়েছি, জানো তো। আমি খুব ঝাল্লি ছিলাম, সারাক্ষণ এরম হাত পা নাড়ানো, এখন আমি করছি কিন্তু তাই, কিন্তু এখন আমি একটু শান্ত হতে শিখেছি, কারণ আমি বুঝতে পেরেছি
আমার যেই টাইপের নেচার, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, খুব খোলামেলা, এটা সবাই ডিজার্ভ করে না। এটা আমি যত লোককে না খুব ইজি পেয়ে যায় আমাকে, তাতে আমি গিয়ে প্রবলেমে পড়ি। তাই জন্য আমি ঠিক করেছি কার কার সামনে কিভাবে চলতে হবে, আমি সেরকম ভাবেই চলি তাদের সামনে। মানে কার মানে পরিবারের সঙ্গে একরকম, হ্যাঁ, আর কাজের জায়গায় একরকম, যাদেরকে পছন্দ হয় না তাদের সাথে একরকম। সেটা কিরকম? জাস্ট একদম হাই হ্যালো টু দি পয়েন্ট আনসার। আমার সামনে বসে থাকলে আমি তাকে ইগনোর করে দেবো, আমার যায় আসে না। কিন্তু সেটা কাজে তো এফেক্ট আসে তাতে। কাজের সময় আমার কখনো তেমন একটা এরকম যে হয়েছে তা না, তবে আমি একটু প্রিটেন্ডও করতে পারি, যেখানে একটু প্রিটেন্ড করা দরকার করে নি, খুব একটা না। আমি অনেস্ট, দেখো মানুষকে চলতে গেলে দিনের শেষে প্রিটেন্ড করতে, প্রত্যেকটা মানুষকে অ্যাক্টিং করতে হয়, সে অ্যাক্টর হোক কি নন অ্যাক্টর হোক। আমিও তাদের মধ্যে একজন। আমার কাউকে পছন্দ না, কিন্তু আমার কোনো না কোনো ভাবে এখানে টিকতে হবে, আমি সেরকম ভাবেই চলবো। সম্পর্কটা কেন ভাঙলো? ওই সম্পর্ক আমি ওই যে একটা কথা, মানে যেখানে না তুমি একটা রিলেশনশিপে, আসলে একটা কথা বলে সবাই, রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ। অনেক মেয়েরা গ্রিন ফ্ল্যাগটা মানে না, মানে হ্যাঁ, এই কিছু কিছু ছেলে এমন থাকে, তাদেরকে তুমি জীবনের সব কিছু ভালো এনে দাও, সব করে দাও তাদের জন্য, তাও তাদের বাইরেই যেতে হবে, তাদের এদিক ওদিক ফ্লার্ট করতে হবে। এইটা একটা মানে খুব বড় কারণ ছিল আমার ব্রেকআপের, বিকজ আমি জিনিসটা পছন্দ। স্বাভাবিক না, তুমি কারোর সাথে কমিটেড রিলেশনশিপে থাকলে তুমি কখনোই আশা করবে না তোমাকে র্যান্ডম কোনো ছেলে এসে বলুক আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার এই মানুষটা দেখো এরকম করছে, স্ক্রিনশট পাঠিয়ে। এরকম আমি মানে ভুরি স্ক্রিনশটস পেয়েছি, আমার ফোনে হয়তো এখনো আছে কিছু। এই একজন এই করে, মানে আমি ভালোবেসে একদিন মনে হলো যে না, মানে দেওয়ালে পিঠটা এবার ঠেকে গেছে, আর না তো না। আমি টেক কেয়ার করে যাই মানুষের, জানো, যতক্ষণ না আমার দেওয়ালে পিঠ ঠেকছে। আর আমি এমনই একটা মেয়ে, মানুষের মধ্যে নেগেটিভ তারা দেখাচ্ছে, দেখো আমি নেগেটিভ, আমি তাও তাদের মধ্যে পজিটিভ খোঁজার চেষ্টা করবো, কেন জানি না, তাও খুঁজবো। কিন্তু যেদিন আমার মন বলবে এ নেগেটিভই তো নেগেটিভ, তখন আমি বেরিয়ে আসতে পারি। মানে টক্সিসিটিটাকে অ্যাভয়েড করাটা খুব দরকার। হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি পারি না আমি। আমি কাউকে ভালোবেসে ফেললে কেউ পারে না, ঠিক আছে, ভুলই তো করছো, করতেই পারো। এই যে তোমার মানে ঠেকে যে শেখাটা, এই শেখাটা সারা জীবনের শেখা একদমই। আর এই ঠেকে শেখাগুলো দরকার, মানে যারা ফার্স্ট লাভেই ভালোবাসা পেয়ে বিয়ে করে সেটেলড হয়েছে তারা সত্যি খুব ভাগ্য তাদের। কিন্তু এই ঠেকে শিখলে তুমিও বুঝবে তুমি কি চাও লাইফ আর কি চাও না, তুমি একটা মানুষের থেকে কি চাও আর কি চাও না। আমি আগে সবটাই খুব নর্মাল ভাবতাম, জানো তো, মানে আমি এরকম একটা মেয়ে ছিলাম যে ভাবতো কেউ আমাকে মারধর করছে ভালোবাসে মানে সে আমাকে ভালোবাসে, সে আমাকে আপন মনে করছে বলে। কিন্তু না 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 না, নো নো নো। এই শিক্ষাটা আমি পেয়েছি এইসব আমার সাথে হওয়ার পরে। আমার রিলেশনশিপে আমি ওই রিলেশনশিপ না, তারপরে একটা আমার জীবনে এসেছিল একটা সিচুয়েশনশিপ, যেখানে আমাকে ট্রিমেন্ডাসলি টর্চার করা হয়েছে, ট্রিমেন্ডাসলি। সেটা 2023 ছিল। মানে আমার 2023টা পুরো বাজে ছিল। ট্রিমেন্ডাস মানে মেন্টাল, ফিজিক্যাল। আমার বাবা মা তুলে খারাপ কথা বলা, আমার 3-4টে ফোন ভেঙে দেওয়া, বা আমি বলছি তোমাকে, তুমি সহ্য করতে কেন? শুধু ভালোবাসা মানে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে সেই জন্য? না, মানে সহ্য করতাম, কারণ আমি একবার, মানে কিছু কিছু ছেলে এরকম হয়, আমি খুব অনেস্টলি বলছি, তারা প্রথমে একরকম চলে, যেই মেয়েগুলো পটে যায়, একটা মেয়ে একবার যখন পড়ে যায় না ইনটু সাম গাই, তখন কিন্তু মেয়েটা খুব ইজিলি বেরিয়ে আসতে পারে না, সে তাকে টাইম দেয় না। ঠিক আছে, ভুল হতেই পারে, সেম জিনিসটাই আমার সাথে হয়েছিল। আমিও তাকে টাইম দেয়, ভুল হতেই পারে, ঠিক আছে, মানুষের রাগ বেশি, ঠিক আছে, রেগে যায়, কিন্তু দ্যাটস নট দ্য থিং। নরমে গরম, তুমি যত বেশি মাথা নিচু করবে সে তত তোমার উপর চাগিয়ে বসবে। এটাই আমি ফেস করে এসেছি। একটা কথা আছে না, নরম মাটিতে বেড়াল বেশি আছড়ায়। এক্স্যাক্টলি এরকম। এই জিনিসগুলো হওয়ার পরে তারপরে ফাইনালি মানে এখন ওভারকাম করতে তো তোমার একটু সময় লেগেছিল। হ্যাঁ, বিশাল হেল্প পেয়েছিলে সেই সময়? সবার মানে একদিন আমার এমন হাল হয়, আমি আমার চোখ নাক ফাটা, আমি বাড়ি এসেছি, এই চোখ নীল হয়ে গেছে, আমি বাড়ি এসেছি। তো আমার বাবা মা সবসময় এইসব ক্ষেত্রে বরাবর আমার পাশে দাঁড়িয়েছে। তুমি তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ বা কিছু করতে চাওনি? আমার বাবা মা বলেছিল, আমি তখনও মানে হয়তো এরকমই ছিলাম, ভাবতাম যে কি দরকার কারো জীবন এরকম করে পুলিশ কেস করে। এই জিনিসটা ভেবে আমি সত্যি বলছি, মানে আমি যে সোশ্যাল মিডিয়াতেও জানাবো। তোমাকে একটা কথা বলছি, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলে আমার যেটা মনে হলো যে তুমি ভিতর থেকে খুব নরম মনের একটা মানুষ, ভীষণ ইমোশনাল, এবং তুমি ভাবো নিজের মতো করে তোমার চারপাশটাকে গুছিয়ে নেবে। একদম একদম ঠিক কথা বলেছো। সেটা নয়। আমি তোমাকে বলছি, ক্যামেরার সামনে বলছি, আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা সাপকে রোজ অত্যাচার করা হতো, তখন তাকে বলা হয়েছিল যে তুমি কামড়িও না, কিন্তু তুমি ফোঁস করো।
এখন সময়টা এমন এসে পড়েছে যে প্রতিবাদ নয়, তোমাকে খুব তোমার মানে সেই শালীনতা বজায় রেখে সবকিছু রেখে তোমাকে একটা প্রতিবাদের ভাষা নিজের মধ্যে তৈরি করে নিতে হবে। যদি না করো সবাই তোমাকে দুর্বল ভাববে, একদম কেউ এটা ভাববে আমাদের না শিক্ষা। তুমি একজন ভালো মানুষ। একদমই তাই। কিন্তু এটা আমি শিখেছি ওই 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 ফেজটা যাওয়ার পরে, যে বললাম না তোমাকে, মানুষ যখন হার্ট ব্রোকেন হয় অনেক শিক্ষা পেয়ে মানুষ বুঝে যায় আমি কি চাই জীবনে আর কি না চাই। আমি এখন বুঝে গেছি, আমি এখন যার সাথে আছি যেভাবে আছি ভীষণ হ্যাপি আছি, মানে আমি এত পিসফুল সম্পর্ক আমার জীবনে দেখিনি। টাচউড, সত্যিই টাচউড। কিন্তু এটাও বোধহয় আমার ওই স্ট্রাগল গুলোর পরেই হওয়ার ছিল। একেবারে সবাই সাকসেস পেয়ে যায় না, আস্তে আস্তে আমি আস্তে আস্তে পেয়েছি। একদমই তাই। মানে এখন তুমি যেভাবে আছো, তোমার কথাবার্তা, তোমার হাসি, সবকিছু, তুমি না খুব ট্রান্সপারেন্ট আমার যেটা মনে হয়। মানে তোমার মানে কষ্টটাও মুখের মধ্যে খুব তাড়াতাড়ি ছাপ ফেলে যায়, এবং তুমি যখন ভালো থাকো সেটাও তুমি ইজিলি, এক্স্যাক্টলি তোমার শরীরে সেই ভাষাটাই প্রকাশ। সাইকোলজি তুমি পড়েছো না? অনেস্টলি আমারও সাবজেক্ট ছিল একটা সাইকোলজি। তুমি তো খুব ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিটাকে দেখছো, এখনো বড় হয়ে দেখছো, কি বুঝছো পাল্টেছে? পাল্টালে কতটা পাল্টেছে? কি দরকার? আর অনেক পাল্টেছে, ভালো দিকেও পাল্টেছে। যেমন এই টাইমিং, আগে ডিসিপ্লিন ছিল না, এখন একটা কাজের একটা ডিসিপ্লিন আছে, মানে আমরা রেস্ট পাই প্রপার। অ্যান্ড নেগেটিভ দিক তো অনেক আছে। দেখো এই যেমন কাস্টিং কাউচ আমি বলছি, বা মেবি টু সাম এক্সটেন্ট পলিটিক্সও কাজ করে, ইফ আই এম নট রং। এই জিনিসগুলো যেগুলো আমাদের সময় এতটাও ছিল না। কাস্টিং কাউচ বলতে পারবো না, ছোট ছিলাম, বাইরে আসতো না। কাস্টিং কাউচ আমি তো বলছি হয়তো ছিল, যেটা আমি বুঝতে পারিনি, ছোট ছিলাম তো। এখন বুঝি বাইরে আসেও। কিন্তু পলিটিক্সটা এখন অনেক বেশি প্রভাব পড়েছে, তখন অনেকটা কম। তুমিও কি রাজনীতির এরকম রাজনীতির শিকার হয়েছো বলে মনে হয়? একটা কেস থেকে তো বুঝতেই পারলাম যে সেটা হতে পারে, কিন্তু আমি আর মনে হয় না এরপর আর মনে হয়। দেখো হলেও হয়তো আমার অজান্তে, সেটা মানে আমি জানিও না, আমার কান অব্দি খবর আসেনি। নিশ্চয়ই হয়তো হয়েছে, বলা যায় না হয়েছে কি হয়নি, কিন্তু আমার অজান্তেই হয়েছে। আমার যেটা জানি সেটা তো আমি বলে দিতে পারতাম যে হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে তোমার বন্ধু আছে নিশ্চয়ই? কারা তোমার বন্ধু? অনেকে, মানে যারা আমরা একসাথে কাজ করতাম তারা তো আছে, এছাড়া অন্য সিরিয়াল মানে অ্যাজ ইন মিষ্টি সিং, ওদের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। আর বন্ধু না বলি, একটা কথা আমি সবসময় বলতে চাই, মানে যত সিনিয়র অ্যাক্টার্স আছে, বুম্বাদা থেকে শুরু করে, জিদ্দার সাথে আমার অনেক বছর দেখা হয়নি, কিন্তু ওনারা এখনো আমাকে দেখে চিনতে পারে। আর বুম্বাদা আমাকে স্পেশালি বন্ধুর জন্যই বেশি করে, আমার ছেলেটা মেয়ে হয়ে গেল, এত বড় হয়ে গেল, টেকনিশিয়ান স্টুডিওতে আমি হয়তো পাস করছি, উনি গাড়ি যেখানে আমাকে দেখলো দাঁড়িয়ে নামলো নিচে গাড়ি থেকে, আমার সাথে কথা বললো, আমাকে জড়িয়ে ধরলো। রূপম ইসলাম, ওনার সঙ্গে আমাকে আলাপ একটা পার্টিতে দেখা হয়েছে, বলছে এই দেখো আমার ছেলে হয়েছিল এখন মেয়ে হয়ে গেছে। এই পাওনাগুলো, মানে ওনার সঙ্গে আমার কিন্তু রোজও কথা হয় না, রোজ দেখাও হয় না, কিন্তু এখনো চিনতে পারে। সেই 2007 সালের কোন সিনেমা, আজকে 2026 হয়ে গেল, এটা অনেক অনেক বড় পাওনা আমার কাছে। একদমই তাই। মানে উনি কেন, আমি বলছি যে কোনো, আমার জন্মদিনে রিসেন্টলি আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই এসছে। এমন অনেকে আছেন যারা আসতে পারেননি, তারা আমাকে ফোন করে কিছু মনে করিস না আসতে পারিনি, বা যারা এসেছে তোর জন্মদিন আসবো না, মানে এই যে এই ভালোবাসাটা আমি আমার কোস্টারদের থেকেও পাচ্ছি, বা কলিগ বলবো, বা আমার সিনিয়র অ্যাক্টর্স, ওদের থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। ওদের থেকে যে এই ভালোবাসাটা আমি এখনো পাই, একবার দেখে যে চলে এসেছি, এটাও আমার কাছে বিশ্বাস করো অনেক। আমি রিসেন্টলি দেখলাম তোমার ভাস্বর, যেখানে ভাস্বর ছিল, বিশ্ববিদ্যা ছিল, তুমি বোধহয় তাদের কোনো একটা ব্যাপারে ইনভাইট করেছিলে তাদের, সবাই এসেছিল। ভাস্বর তো তোমার অনস্ক্রিন বাবাও, অনস্ক্রিন বাবা, মায়ের। হ্যাঁ, এই যে ধরো এতটা জার্নি তোমার, এতটা পথ, তুমি এখন যেখানে এসে দাঁড়িয়ে আছো, এবার কি তিথি, এবার কি করবে, কি চায় সে, কিভাবে এগিয়ে যেতে চায়? তিথি বিয়ের পিড়িতে কবে বসবে? সেদিন তো মানে সমাজ মাধ্যমে ঝড় উঠে যাবে। একটা কথা আগে আমি এখানেই বলছি, প্রথমবার আমি বিয়ে করলে কেউ জানতে পারবে না। মানে জানতে পারবে বিয়ে করার পরে। আমি না খুব, জানো তো, মনে হয় চারিদিকটা ভীষণ নেগেটিভ এখন, কেউ কারোর ভালো দেখতে পারে না, কেউ না, কেন জানি না কি হয়েছে। কেউ একটা ভালো কিছু করছে, খুশি হয়ে যাও হতে, ও তার লাইফ সে ভালো করছে, কেউ খুশি হয় না। তাই জন্য আমি ঠিক করেছি যে আমার যদি শান্তিপূর্ণভাবে বিয়ে করতে হয় তাহলে কাউকে না জানিয়ে বিয়ে করব, মানে সোশ্যাল মিডিয়াতে। বিয়েটা হয়ে যাওয়ার পরে ঠিক তারপরে আমি সবাইকে জানাবো, তখন সবাই আকাশ থেকে মাটিতে পড়বে, আমি খুব খুশি হব। আর ক্যারিয়ার নিয়ে ব্লগিংটা তো আমার ভীষণ ভালো লাগার জায়গা। আমি বলবো না দেখো যে ব্লগিং করে আমি অনেক কামাচ্ছি, মানে আমার মতো করে আমি ডুইং গুড। অ্যাক্টিং এর তো ডেফিনেটলি ইচ্ছে আছে, ভালো ক্যারেক্টার, সত্যি আমি বলছি এটা ভালো, মানে আমার মনে দাগ কাটবে এমন ক্যারেক্টার। বাকিটা তুমি একটু বেশি বাজবিচার করছো কি চরিত্র নিয়ে?
মনে হয় সেটা? না না, বিকজ আমি যে ক্যারেক্টারগুলো তুমি যে পেয়েছিলাম ক্যারেক্টার করেছো সেই ক্যারেক্টার আর আসবে না এখন, অন্যরকম কিছু। হ্যাঁ সেটা তো আর আসবে না। আর আমরা এটাও আশা করতে পারি না যে এই সিরিয়ালটার যা ফেম, আগামী দিনে তোমার সিরিয়াল সেই একই ফেম পাবে। এইটা নিয়ে কি তোমার মনে কোনো ভয় আছে যে ঝিলিক যে সাফল্য পেয়েছিল, মা যে সাফল্য পেয়েছিল, এখন আমি সেই ক্যারেক্টারটা করলে যদি ততটা পপুলার না হই? দেখো এখন ততটা পপুলার হওয়ার ব্যাপারও নেই, কারণ বলছি তখন ওই সময় 6 বছর সিরিয়াল চলতো, এখন 1 থেকে 1.5 বছর, খুব বেশি হলে 2 বছর, তাও চলে না। তো ওই 1-2 বছরেও যদি মানে আমার এটা মনে হয় যে আমি যে ক্যারেক্টারগুলো এতদিনে ছেড়েছি, নিজের থেকে ছেড়েছি, যেগুলো আমাকে ছেড়েছে তা না, আমি যেগুলো ছেড়েছি ওগুলো আমার দেখে কখনো এরকম মনে হয়নি গো যেগুলো করলে আমার খুব ভালো হতো। এই রিগ্রেটটা আমি কখনো ফিল করিনি। যদি কখনো হয় আমি নিশ্চয়ই, তা এখনের জন্য মনে হয় একটা ভালো ক্যারেক্টার সিরিয়ালটা 1 বছর চলুক 2 বছর চলুক, আমি আমার দিক দিয়ে 100% দেবো কাজের, আর আমার কাজটা করেও ভালো লাগবে, তারপরে বাকিটা অডিয়েন্সের উপর থাক না। কিন্তু আমার যেন করে ভালো লাগে, আমি যেন স্যাটিসফাইড হই, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। অভিনেত্রী হিসেবে তোমার স্বপ্নটা ঠিক কি? অনেক রকমের ক্যারেক্টার প্লে করা, দ্যাটস ইট। মানে আমি এটা কখনোই বলবো না আমি লিড ক্যারেক্টার প্লে করতে চাই, আমাকে কেউ পাগলের রোল দিক, মানে আমি এটা রাদের চাই এখন আর আমাকে কান্নাকাটির রোল না দিক। এত কেঁদেছি না 6 বছরে আমি, তারপরে এরকম যখন সিরিয়াল আমার কাছে এসেছে যেটা কাটতে হবে, প্লিজ আমাকে পাগলের রোল আমি করতে চাই, আমাকে তুমি অন্য অন্য অনেক স্তরের রোল হয়, অনেক রকমের রোল হয়, সেই সব অনেক সিরিজ দেখে তো আমি আর কাটতে চাই না। বা আমাকে আবার মা সিরিয়ালের মা বানিয়ে দিও না, এটা একটা ব্যাপার, আমি মেয়ে হয়েছে মা হতে চাই না। সিকুয়েল হয়ে গেল, বড় হয়ে এখন মা বলা যায় না, সবাই বলছে মা টু আনো, ওটা যদি হয়। তুমি থিয়েটারে কখনো অভিনয় করেছো? আমি কখনো অভিনয় শিখিনি, আর আমার এটা খুব বড় আফসোস যে আমি কখনো থিয়েটার জয়েন করিনি, আমার খুব ইচ্ছা করে। তোমার ইচ্ছে করে না এখন কোনো দলে আবার যোগ দিতে? এই বছরই প্ল্যানিং এ আছে, আমি এই বছরই প্ল্যানিং এ আছি, কারণ মানে ইটস নট, মানে আমি থিয়েটারের মতো অভিনয় মতো অন্য কোথাও শেখা যায় না। আমি এখনো কিছুই জানি না অভিনয়, আমি যা করেছি জানি না কিভাবে, হয়তো তুমি যেটা বললি ফ্লোতে আমাকে বলতো। একটা জিনিস বলতে পারি অভিনয়ের ক্ষেত্রে, যে আমাকে যখন বলতো কোনো স্ক্রিপ্ট মা নেই, তুই চুরি করছিস, আমি সেটাকে সেই মুহূর্তে ফিল করতাম যে আমি তো সত্যি এরকম, আমার মা নেই। আমি যখন স্টুডিওতে ঢুকে যেতাম আমি জানতাম আমার মা নেই, আমি বাবা মা ছাড়া অনাথ। ওই সিনগুলো করতে তখন ইমোশন তোমার ভেতর দিয়ে আসতো, ওইটা হতো। সেটার জন্যই হয়তো মানুষ বলে ভালো অভিনয় করেছো, কারণ আমি শুধু সিন করতে হবে বলে করতাম না, আমি সত্যি বিশ্বাস করতাম আমার সত্যি মা নেই, মা গেছে। তোমার যে বয়সটা, ওই বয়সে মনটা থাকে একটা সাদা পাতার মতো, তাতে যেটাই লিখবে সেটাই জল করবে। কিন্তু আমার খুব রাগ ছিল ছোটবেলা, এখন আর নেই। সেটা হচ্ছে এই শুটিং এর চক্করে বন্ধু বান্ধবদের সঙ্গে লুকোচুরি খেলতে পারতাম না। তখনকার সময় খেলাধুলার একটা ব্যাপার ছিল, জানো তো। এখন বাচ্চারা সোশ্যাল মিডিয়াতেই বেশি থাকে, এটা একটা রাগ ছিল। আমি 4টের সময় শুটিং এ যাচ্ছি, দেখি বন্ধুগুলো খেলছে, এটা কেন হলো? ওটা একটা ডেইলি ওয়ার্কের মধ্যে পড়ে যায়, তখন তো ওটার মানে তোমার ভালো লাগা না, ওটা প্রতিদিনের অভ্যাসের মধ্যে চলে যায়। হ্যাঁ, তারপরে শো যেতে হতো, মানে শুটিং এর পরে তুমি যাও শোতে? খুব কম। মানে আমি না বলছি, এত লোকের গানের ভিডিও ভাইরাল হয়, তারা গান গাইতে পারে না। আর আমরা অভিনেত্রী, আমরা হয়তো অভিনয় করে বা ব্লগিং ইনফ্লুয়েন্সিং করে মানুষের মন জোগাতে পারি, অনেকেই আছে যারা গান জানে না। করি সম্পূর্ণটা, কিন্তু ওখানে ওরা ভালোবাসে, ওরা দেখবে, গ্রামের লোকজন একটা অন্যরকম ওদের কাছে আনন্দ, এন্টারটেইনমেন্ট। কিন্তু আমি গান এত খারাপ, আমি এই ভয়ে যাই না যে আমার গান কোনদিন ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে, তাই জন্য আমি ভয়ে একটু কম যাই। অনেকক্ষণ তোমাকে মানে তুমি কথা বলেছো আমার সঙ্গে। আমরা সবাই জানি যে তিথি খেতে ভীষণ ভালোবাসে, আমি দেখিও ব্লগগুলো, দেখিও কত কিছু খাই, যদিও সবটা তুমি খাও না নিশ্চয়ই, মোরাললেস। হ্যাঁ, তো আজকেও ওলমং থেকে তোমার জন্য খাবার পাঠিয়েছে, আমি সেই খাবারটাই এবার নিয়ে আসবো, একটু তুমি সেটা খাও, কারণ নামটা কিন্তু খুব সুন্দর, ওলমং নামটা একটু সেখান থেকে খাবার পাঠিয়েছে তোমার জন্য, তো একটু তুমি খেয়ে নাও। একদম একদম একদম, খুব খিদে পেয়েছে আমার, বাই দ্য ওয়ে। এখানে মোগলাই ফিশ ফ্রাই, চিলি চিকেন আর মোমো আছে, প্লিজ একটু খাও, খেয়ে বলো কেমন লাগছে। পুরোটাই খাও। অলরাইট, তোমার ফেভারিট খাবার কি? আমি সব খাই। আচ্ছা, মানে এভরিথিং, শুধু ইলিশ মাছ খাই না, নিম পাতা খাই না, বাকি আমি সব খাই। আচ্ছা আচ্ছা, তো এইগুলোর মধ্যে কি ফেভারিট খাবারের মধ্যে আছে? মোগলাই আছে, আচ্ছা, ফিশ ফ্রাই আছে, মোমো আছে, হ্যাঁ সবই। আর আলুর তরকারি, আলু আমার ভালোবাসা। বাহ, সর্বপ্রথম ভালোবাসা আলু আমার। ওকে, এটা চিলি চিকেন তো? চিলি চিকেন। তুমি প্লিজ হ্যাভ আ বাইট। হেভি খেতে। আমি খাবো, তুমি যে খাচ্ছটা দেখতেই আমার ভীষণ ভালো লাগছে। বেশ খিদে পেয়েছিল আমার, এবার একটা মোমো ট্রাই করি।